আজকে আসলে নবম ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু গত ক্লাসে অনেক কিছু মিস হয়ে গেছে, যেটা তো দেখানো সম্ভব হয় না। সেই জন্য হচ্ছে ওই জিনিসগুলো আজকে দেখাবো। সো জিনিসটা হচ্ছে মেইনলি আর এর কোড। সো আমি যেহেতু এই ফোল্ডারে সবকিছু রাখি, কোর্সের ফোল্ডারটাতে। সো এই ফোল্ডারের প্রথমে হচ্ছে আমার কোডগুলো থাকে। সেটার ভিতরে আমার একটা ফোল্ডার হচ্ছে ডেটা ফোল্ডার। সেখান থেকে হচ্ছে আমি ডেটা নিয়ে নিয়ে কাজ করি। এবং এখানে হচ্ছে আমার প্রজেক্টের ফাইলটা, যেখানে ক্লিক করে হচ্ছে আমি আর ওপেন করি। So, আমি সবসময় এইভাবেই কাজ করবো এখন থেকে। মানে এখন থেকে না, আমি শুরু থেকে এইভাবেই কাজ করতেছি। তো এটা একটু জুম ইন করা দরকার। সো কন্ট্রোল শিফট প্লাস, সরি, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস। আশা করি এখন আপনাদের দেখতে সুবিধা হচ্ছে। ওকে, আজকে আমরা কি কি দেখবো? গতদিন আমরা যা দেখছি সেগুলোরই আর এই ইমপ্লিকেশনটা দেখবো, প্লাস কিছু ইউজফুল প্যাকেজ দেখবো যেগুলো দিয়ে এই সামারি স্ট্যাটিস্টিক্স বের করাটা বেশ ইজি। তো এখানে বেশ কয়েকটা দেখা যাচ্ছে। ইটিএ উইথ প্যাকেজেস, একটা হচ্ছে ডি প্লেয়ার, যেটা আমরা অলরেডি জানি। স্কিমার নামে একটা প্যাকেজ আছে। সাইক নামে একটা প্যাকেজ আছে, যেন টেবিল ওয়ান, জিটি সামারি, জিটি মডেলস, ন্যানিয়ার। সো এই প্যাকেজগুলো আমরা দেখব। এবং খুব যে ডিটেলসে দেখবো তা না, আমি জাস্ট ওভারভিউ দিয়ে দিব। সো ডিটেলসে দেখার দায়িত্বটা হবে আপনাদের, কারণ এখন পর্যন্ত আমি যা কোড দেখাইছি সেখানে বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আমি যখন এই প্যাকেজগুলোর সার্টেন কয়েকটা ইউজফুল ফাংশন ইউজ আপনাদের দেখাবো, আপনারা আপনাদের প্রয়োজন মতো সেটার ডকুমেন্টেশনে গিয়ে দেখতে পারবেন যে আর কি কি আর্গুমেন্ট আছে ইউজ করা পসিবল, এবং সেটা আপনার প্রয়োজন হবে কিনা। আমি শুরুতে থাকি। প্রথমে হচ্ছে এখানে তো ডিসক্রিপশন হাবিজাবি দেওয়া আছে। তো এটা ক্লাস 8 ছিল। এটা ডেট হচ্ছে 18 জানুয়ারি 2025। ওকে। তো প্রথমে আমার কাজ হচ্ছে শুরু থেকে, আমি যদি কোনো প্যাকেজ ইউজ করি আমার কোডে, সেটা লোড দিয়ে ফেলা। কারণ দেখা গেল যে আমি এটা লোড দিলাম না, কিন্তু পরবর্তীতে কোনো একটা জায়গায়, ধরলাম নিচে নামি, আরও নিচে নামি, যেমন এই যে এইখানে এই কোডটাতে আমি যে ফাংশনগুলো ইউজ করছি, গ্রুপ বাই, সামারাইজ, তারপরে হচ্ছে পাইপ অপারেটর, এই সবগুলো হচ্ছে ডিপ্লয়ারের পার্ট। সো আমি যদি উপরে ডিপ্লয়ারটা লোড না দিই, ওই লাইনগুলো রান দিই নিচে, তখন আমার একটা এরর আসবে, বলবে যে এই অপারেটরটা নট ফাউন্ড বা এই ফাংশনটা নট ফাউন্ড। সো এই কথাটা বারবার বলা লাগতেছে, সরি। তাও অনেকের এই সমস্যাটা থেকে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করবো আপনারা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে শিখেন, ট্রাই করেন, দেন দেখেন ভুলটা কি, সেই ভুলের সলিউশনটা কি। ওকে, সো আমি এটা রান দিচ্ছি। রান হয়ে গেল, কনসোলে দেখা যাচ্ছে। তো আমি এখানে একটা ডেটা জাস্ট তৈরি করে নিছি। নিচে আবার কিছু এক্সেল ফাইল আছে, সেখান থেকে ডেটা রিড করছি। তো সবভাবেই আমি এক্সাম্পলগুলো দেখাবো। তো প্রথমে হচ্ছে আমি মিন কিভাবে ক্যালকুলেট করব, গতকালকে যেটা ছিল। সো তার জন্য আমি প্রথমে একটা ভেক্টর ক্রিয়েট করে নিলাম, যেখানে কিছু ডেটা আছে। আমি এগুলো জাস্ট আন্দাজি কিছু ভ্যালু বসাইছি, আমার মাথায় যা আসছে সেগুলো বসাই দিয়েছি। তো আমি রান দিলাম। তারপর এটা হিস্টোগ্রামটা দেখি। তো হিস্টোগ্রামটা হচ্ছে এরকম। তো দেখা যাচ্ছে যে 5 থেকে 30 পর্যন্ত, আমি যদি ক্যাটাগরি করি যে 5 থেকে 10 হচ্ছে এতগুলো, 3টা, 10 থেকে 15-এ হচ্ছে 6টা নাম্বার, 15 থেকে 20-তে কতগুলো নাম্বার। সো এইভাবে যে ক্যাটাগরাইজ করার পরে একটা হিস্টোগ্রাম আমি দেখতে পাচ্ছি। তো হিস্টোগ্রাম থেকে আমি কি অনুমান করতে পারি? আমি গেস করতে পারি যে আমার সেন্ট্রাল ভ্যালুটা 15-এর আশেপাশে থাকবে। সো ওই যে সেন্ট্রাল ভ্যালুটার কথা বলতেছি, সেটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার। সেটা হইতে পারে মিন, মিডিয়ান, মোড। সো প্রথমে সবচেয়ে ইজি যেটা, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। সো এটা ফাংশন অলরেডি আমরা জানি। ফাংশনটা হচ্ছে মিন, দেন রান দিয়ে দিলে হয়ে গেল 16.5 এবং ডেটার মধ্যে যদি মিসিং থাকে, সেক্ষেত্রে কিন্তু এই 16.5টা আসবে না। সো কি করতে হয়? na.rm আর্গুমেন্ট ইউজ করতে হয়। সো সেটা আর দেখাচ্ছি না। সেকেন্ড হচ্ছে জিওমেট্রিক মিন। ইন্টারেস্টিংলি, আমি অ্যাকচুয়ালি আরে জিওমেট্রিক মিনের কোনো ফাংশন পাইনি, কিন্তু ইজিলি এটা ইমপ্লিকেশন করা যায়। যেমন আমি যদি আর এর, সরি, এটার ফর্মুলাটা দেখে আসি। ফর্মুলাটা ছিল এরকম: নাম্বারগুলো মাল্টিপ্লাই করে যত সংখ্যক নাম্বার আছে সেইটার স্কোয়ার রুট, মানে সেইটার রুট। সো এন এন ওভার এন রুট আর কি। সো এটা মানে হচ্ছে যতগুলো নাম্বার আছে তাদের প্রোডাক্ট। সো প্রড এক্স মানে হচ্ছে এই ভেক্টরের ভিতরে যে নাম্বারগুলো আছে তাদের সবার প্রোডাক্ট।
তাহলে দেখি শুধু এইটুকু রান দিয়ে প্রোডাক্টটা কত। প্রোডাক্টটা হচ্ছে এরকম কিছু একটা, 6.73212226 ই প্লাস 23। ই মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 23। ঠিক আছে? তো তার মানে হচ্ছে আপনি যদি লিখেন এরকম 10 মাল্টিপ্লাইড বাই, 1.45 মাল্টিপ্লাইড বাই 10 টু দ্য পাওয়ার 3, তাহলে আপনি কি পাচ্ছেন? 1450। তো ওইটাকেই অ্যাকচুয়ালি সাইন্টিফিক নোটেশনে অনেক সময় এরকম লেখা হয় 1.45 ই প্লাস 23। ঠিক আছে? সো এইটা আর এইটা অ্যাকচুয়ালি সেম জিনিস। ঠিক আছে? সো এইটা অ্যাকচুয়ালি যা বোঝাচ্ছে, ই প্লাস 23 সেম জিনিস। ও সরি, 23 না, ই প্লাস 3 হবে। 1.45 ই প্লাস 3, এটা সেম বোঝাচ্ছে। ঠিক আছে? সো ই মানে অ্যাকচুয়ালি এখানে মিন করতেছে সাইন্টিফিক নোটেশন, মানে 10 টু দ্য পাওয়ার 3। সো এই নাম্বারটা দেখে কঠিন মানে কমপ্লিকেটেড কিছু মনে করার কিছু নেই, এটা মানে হচ্ছে জাস্ট 10 টু দি পাওয়ার 23। তার মানে এই ডিসিমাল ভ্যালুটা 10 ঘরে এদিকে আসবে। যাই হোক, ওইটা তো মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে প্রোডাক্টটা আমরা এখান থেকে পাই, সেই প্রোডাক্টের পাওয়ার 1/1/n করতে হবে, যেহেতু এটা স্কোয়ার রুট ছিল, মানে রুট ওভার ছিল। সো রুট ওভার হচ্ছে এন ছিল। সো ওই জিনিসটার জন্য এই কাজটা করা হচ্ছে। সো এটা রান দিলে অ্যাকচুয়ালি আমি জিওমেট্রিক মিনটা পাবো। সো জিওমেট্রিক মিন দেখা যাচ্ছে 15.53, আর অ্যারিথমেটিক মিন ছিল 16.5। এখন জিওমেট্রিক মিন আরেকভাবে ক্যালকুলেট করা যায়, সেটা হচ্ছে এক্সপোনেন্ট অফ মিন অফ লগ অফ এক্স। এটা কিভাবে হইলো? এটা হইলো যে আমি যদি জিওমেট্রিক মিনের ফর্মুলাটার দিকে তাকাই, ওখানে দেখেন এরকম ছিল, সেটার উপরে রুটে দিয়ে এন ছিল। সো এই জিনিসটাকে এইভাবে লেখা যায়। ঠিক আছে? মানে এই এনটা এখানে 1/n হিসেবে পাওয়ারে লেখা যায়। এখন আমি যদি এখানে ই টু দি পাওয়ার লগ এক্স করে শিফট করে নিই, তাহলে কিন্তু আমার ভ্যালু সেম থাকতেছে, সবকিছু ঠিকঠাক, কারণ ই আর লগে কাটাকাটি গিয়ে যা ছিল তাই থাকবে। সো এখন আমি যেহেতু লগ ইউজ করতেছি এই জায়গায়, তাহলে 1/nটা সামনে থেকে, এই পাওয়ার থেকে সামনে চলে আসবে। সো এখন হয়ে গেল 1/n লগ সামথিং। এখন লগের এটা একটা ফর্মুলা আছে, যে লগের ভিতরের জিনিসগুলোতে যদি মাল্টিপ্লাই হয়ে থাকে, সেটাকে অ্যাকচুয়ালি আমি আলাদা আলাদা করে সামেশন করে লিখতে পারি। সো ওই ফর্মুলাটাই আবার এখানে ইউজ করা হয়েছে, যে log x1, সেটা হচ্ছে log x2 প্লাস লগ আপ টু এক্স এন পর্যন্ত। এখন দেখেন, এই যে log x1 প্লাস x2, এটা হচ্ছে log xi এর টোটাল ডিভাইডেড বাই কিন্তু 1/n। ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি কি হইলো? তার মানে হইলো যে মিন অফ লগ এক্স। সো ওইটাকেই জাস্ট এখানে সিম্পলিফাই করে বানানো হয়েছে, যে এক্সপোনেন্ট অফ মিন অফ লগ এক্স। ঠিক আছে? সো এইটা রান দিলেও আমি জিওমেট্রিক মিনের একটা ভ্যালু পাবো, এইটা রান দিলেও আমি সেম ভ্যালুটাই পাবো, 15.53834। সো এটা জাস্ট আমি রেখে দিলাম, কারণ এটা ছিল আমার কাছে। সো আমি এই জন্য হচ্ছে কোডটা এখানে রেখে দিলাম। আর হারমোনিক মিনের জন্য একটা ওয়ে হচ্ছে, আমি চাইলে ম্যানুয়ালি এভাবে ক্যালকুলেট করতে পারি, যে উপরে হচ্ছে এন থাকবে, আর নিচে হচ্ছে সাম অফ 1/x থাকবে। সো এরকমই তো ফর্মুলা ছিল, উপরে এন আর নিচে হচ্ছে 1/x1 প্লাস 1/x2, মানে হচ্ছে টোটাল অফ 1/x। সো ওই কাজটা এখানে করা হলো। তো এইভাবে রান দিয়ে আমি হারমোনিক মিন পেতে পারি। অথবা ইজি হয়ে হচ্ছে, যে আমার কাছে একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে সাইক। সো এই প্যাকেজের ভেতরের হারমোনিক মিন ফাংশনটা আমি ইউজ করতে পারি। তো এটা যদি আপনার কাছে ইনস্টল করা না থাকে, আপনি কাইন্ডলি ইনস্টল ডট প্যাকেজেস, দেন PSYCH, এটা রান দিয়ে সাইক প্যাকেজটা ইনস্টল করে নেবেন। এবং মনে করে এটা আবার কমেন্ট করে দিয়েন, নইলে দেখা যাবে যে পরবর্তীতে আবার রান দিচ্ছেন ভুলে, তখন আবার ইনস্টল হবে। সো একবার ইনস্টল করলেই হয় জিনিসগুলো, আপনাকে বারবার ইনস্টল করার দরকার নেই। কিন্তু যখন আপনি নতুন সেশনে কাজ শুরু করবেন, তখন অবশ্যই প্যাকেজটা লোড দিতে হবে। ইনস্টল করা এক জিনিস, লোড দেয়া আরেক জিনিস। ঠিক আছে? সো এটা আপনি রান দিবেন, তাহলে হচ্ছে লোড হবে। সো এটা আমি রান দিলাম। এখানে দেখাচ্ছে যে পাই সাইক ওয়াজ হাবিজাবি, মানে হচ্ছে এটা লোড হয়েছে এখন। তো এটার ভিতরের একটা ফাংশন হচ্ছে হারমোনিক ডট মিন। সো এটা রান দিলে আমি হারমোনিক মিনটা পেয়ে যাব, 14.56049। সো এক্স্যাক্টলি এইটা রান দিয়ে আমরা যা পেয়েছিলাম সেটার ইকুয়াল। যেটা রান দিয়ে আমরা ভ্যালুটা পাচ্ছিলাম হচ্ছে 14.56049। সো আমাদের অ্যাকচুয়ালি এভাবে জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এইগুলা ক্যালকুলেট করা পসিবল, যেটা কিনা আসলে ইউজুয়ালি ক্যালকুলেট করা পসিবল হয় না।
তো আমরা যদি জানি এই ফাংশনগুলো আমাদের কাছে হাত থাকে, এবং আমি যদি জানি যে কিভাবে এই ভেক্টরগুলোর ক্যালকুলেশন করা পসিবল, সেক্ষেত্রে আমরা যে কোনো ডেটা থেকে হার্মোনিক মিন, জিওমেট্রিক মিন, অ্যারিথমেটিক মিন যা প্রয়োজন সেটা বের করে ফেলতে পারবো। এখন আমরা ওয়েটেড মিনের পার্টটা দেখি। ওয়েটেড মিনের জন্য হচ্ছে আমার ডেটা এখানে সেভ ছিল। ডেটাটা যদি আমি দেখাই, যেটা cgpa.xlsx। ওকে, সো এটা ছিল একজন স্টুডেন্টের বিভিন্ন সাবজেক্টে সে কত পাইছে এবং তার কোর্সটা কত ক্রেডিটের ছিল। তো হইতে পারে যে এই কোর্সটা 4 ক্রেডিটের, এই কোর্সটা 4 ক্রেডিটের, এটা আবার 3 ক্রেডিটের, ইংলিশটা আবার 2 ক্রেডিটের। সো বিভিন্ন ক্রেডিটের হইতে পারে। এমন তো না যে সব কোর্সই 2 ক্রেডিট কিংবা সব কোর্সই 3 ক্রেডিট হবে। তো যদি এরকম হয়, সেক্ষেত্রে আমি যদি কোনো একটা ইয়ারে বা কোনো একটা সেমিস্টারে তার তার জিপিএ কত সেটা ক্যালকুলেট করতে চাই, সরি, তার ওভারঅল জিপিএ কত সেটা ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে শুধু এইগুলা যোগ করে, মানে আমরা কি চিন্তা করি যে আমরা এই সাম করব এদের, ডিভাইডেড বাই কতগুলো আছে এখানে, 1 2 3 4 5 6 ছয় করে দেব। তো আমরা ভাবতেছি এভাবে আমরা এবারে তার তার জিপিএ কত সেটা বের করে ফেলবো। কিন্তু এটা ভুল কেন? এখানে হচ্ছে ক্রেডিট আর আওয়ার গুলো কনসিডারেশন আনা হয়নি। সো যদি আমাদের এরকম কোনো কেস হয় যেখানে ওয়েটটা কনসিডারেশন আনা প্রয়োজন হবে, যে এটা এই এই ক্ষেত্রে যেটা হচ্ছে ক্রেডিট আওয়ার্স, সেরকম ক্ষেত্রে আমাদেরকে ওয়েটেড এভারেজটা ইউজ করতে হবে। তো আমি এখন এটা একটা লোড দিব আরে। লোড দেওয়ার জন্য আমি রিড এক্সেল এস এক্স ফাংশনটি ইউজ করব, এবং এই ফাংশনটা যেহেতু রিড এক্সেল প্যাকেজের অন্তর্ভুক্ত, সেজন্য হচ্ছে প্রথমে অবশ্যই এটা লোড দিয়ে নিতে হবে। তো এই সেশনটা আমি যেহেতু কিছুক্ষণ আগেই ওপেন করছি, আমার কাছে এইগুলো কোনো কিছুই লোডেড ছিল না। আমি চাইলে দেখতে পারি লোডেড ছিল কিনা। প্যাকেজেসে যাবেন, সেখানে গিয়ে এই জায়গাটায় লিখবেন রিড এক্সেল। সো যদি দেখেন এখানে একটা টিক মার্ক দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা লোডেড, আদারওয়াইজ এটা লোডেড না। প্যাকেজ লোডেড কিনা এটা দেখার আরেকটা ওয়ে হচ্ছে আপনি এখানে এখানে ক্লিক করবেন এবং দেখবেন যে এইখানে প্যাকেজটার নাম আছে কিনা। তো দেখেন এখানে আমার ওইটা নাই, এই যে ডিপ্লেয়ারটা আছে, কারণ একটু আগে আমি এটা লোড দিছি। সো আমি এটা এখন রান দিই। রান দিলে এটা এখানে একটা মেসেজ দেখাচ্ছে, প্লাস এখানে অটোমেটিক্যালি একটা টিক মার্ক চলে আসছে। এবং আমি যদি গ্লোবাল এনভায়রনমেন্টে চাই, সেখানে দেখবো যে এই যে প্রথমটা, এটা হচ্ছে রিড এক্সেল। তার মানে এখন আমার কাছে এই প্যাকেজটা অ্যাভেলেবেল আছে। সো আমি এটা রান দিচ্ছি। এটা রান দিলে ডেটা ফোল্ডার থেকে সিজিপিএ ডাটাটা রিড করবে। রিড করে সিজিপিএ নামের একটা ভেরিয়েবলে ডেটা ফ্রেম হিসেবে এটা সেভ করবে। ঠিক আছে, সো আমি এটা রান দিলাম। রান দিলে দেখা যাচ্ছে যে এখানে ওই ডাটাটা শো করতেছে। তো সিজিপিএ নামের একটা ডেটা সেট, একটা একটা অবজেক্ট আমার হাতে আছে, যেটার ভিতরে হচ্ছে আমাদের ডেটা ফ্রেমটা অ্যাভেলেবেল। সো আমি যদি এই বাটনটায় ক্লিক করি, আমি কলামগুলোর নাম দেখতে পারবো। অথবা আমি যদি এই নামে ক্লিক করি, তাহলে হচ্ছে এই ডাটাটা এভাবে ওপেন হবে। সো আমার টার্গেট হচ্ছে এভারেজ জিপিএটা বের করা। ইন জেনারেল আমরা কি করতাম, মিন ফাংশনের ভিতরে ডেটা ফ্রেমের নামটা লিখে $সাইন দিয়ে কোন কলামের এভারেজটা আমি দেখতে চাচ্ছি সেটা পাস করে দিতাম। ঠিক আছে, তো এখানে দেখেন গ্রেড পয়েন্টটা আমি যদি, আচ্ছা এখানে একটু ঘটনা আছে, সেটা হচ্ছে ধরেন মিন লিখলাম, তারপর আমি কোন ডেটা সেটের কোন ভেরিয়েবলের মিন চাচ্ছি সেটা দিতে হবে। তো আমি দিচ্ছি সিজিপিএ ডেটা সেটের $সাইন দিয়ে কোনটা, গ্রেড পয়েন্ট। তো আমি যদি এখানে লিখি গ্রেড পয়েন্ট, দেন রান দেই, তখন কিন্তু একটা এরর দিবে আমাকে। কারণ হচ্ছে এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু আসলে আলাদা হয়ে গেছে। মানে সে অ্যাকচুয়ালি খুঁজতেছে সিজিপিএ ডেটা সেটের মধ্যে বা ডেটা ফ্রেমের মধ্যে গ্রেড নামে কোনো কলাম আছে কিনা। So এটা হচ্ছে ভুল, কারণ এখানে যখন একটা স্পেস আছে, সেই স্পেসটাকে সে অ্যাকচুয়ালি কল্পনা করতে পারতেছে না, সে ভাবতেছে যে এটা আলাদা জিনিস। সো আমাকে এখন স্পেসিফাই করে বলতে হবে যে এই গ্রেড পয়েন্ট এটাই আসলে একটা ফুল নেম ভেরিয়েবলের বা কলামের। তো সেটার জন্য এখানে এই, মানে এটার নাম কি আমার খেয়াল নাই, এটা হচ্ছে আপনাদের কিবোর্ডও দেখবেন ওয়ানের বাম পাশে বাটনে টিল্ডার নিচে আছে আর কি, মানে আপনাদেরকে জাস্ট এটা সরাসরি ক্লিক করলে হয়ে যাবে, এটা চলে আসবে। সো এটা রান দিতে হবে, মানে এটা অ্যাড করতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনি পাবেন না। আর ইজি ওয়ে হচ্ছে আর স্টুডিওতে সরাসরি যদি আমি ট্যাবে দেই, আমার ভেরিয়েবলের নামগুলো চলে আসে। সো ওইখান থেকে করাটা ইজি। গ্রেড পয়েন্টটা আমি সিলেক্ট করে নিলাম। সো এখন যদি এটা রান দিই, আমি পাবো হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন,
কিন্তু কিন্তু আমি যদি এখন ওয়েটটাকে কনসিডারেশনে নেই, সেটার জন্য আমি ইউজ করতে পারি ওয়েটেড মিন। এবং ওয়েটেড মিন ফাংশনটা আমাদের মানে বেজ আর এর একটা পার্ট। সো এটার জন্য আমাদের কোনো প্যাকেজ লোড দিতে হবে না। সো আমি ওয়েটেড মিনের ভেতরে প্রথমে পাস করব যার ওয়েটেড মিনটা আমি চাচ্ছি। সো আমি চাচ্ছি গ্রেড পয়েন্টের ওয়েটেড মিন। সো আমি গ্রেড পয়েন্টটা প্রথমে দিলাম। সেকেন্ডে দিব হচ্ছে আমি, আচ্ছা সরি, ওয়েট, এগুলো আর্গুমেন্টের নাম আছে, কিন্তু প্রথমটা হচ্ছে এক্স। এক্স মানে হচ্ছে আমি কারটা চাচ্ছি। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে ডাব্লিউ, মানে হচ্ছে আমার ওয়েটটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে। সো ওয়েট আছে হচ্ছে ক্রেডিট আওয়ারের মধ্যে। তার মানে আমি যদি কোনো একটা কোর্সে যেটা ক্রেডিট বেশি, সেই কোর্সে যদি বেশি নাম্বার পাই বা বেশি গ্রেড পাই, সেটা আমার ওভারঅল সিজিপিএ বাড়াইতে হেল্প করবে। সো আমি যদি এখন এটা রান দেই, খেয়াল করেন আমার ওয়েটেড মিনটা কত, 3.5। আগে যেখানে ছিল 3.41। সো কেন অ্যাকচুয়ালি বেড়ে গেল আমার ওয়েটটা? কারণ হচ্ছে ডেটাতে দেখেন, মনে হয় যে 4 ক্রেডিটের কোনো একটাতে আমি A+ পাইছি। সেখানে আমি 4 পাইছিলাম, সেই জন্য হচ্ছে এটার ওয়েটটা খুবই বেশি ধরা হয়েছে। কিন্তু ধরেন 2 ক্রেডিটের একটাতে আমি 3 পাইলাম, সেটার ওয়েটটা কিন্তু কম। আবার 3 পাইলাম, এগুলোর ওয়েট কিন্তু কম। সো এই কারণে আমাদের যেগুলোর ক্রেডিট বেশি সেগুলো তো আসলে ভালো করা উচিত। সো এভাবে হচ্ছে আমরা ওয়েটেড মিনটা পেতে পারি। এখন আমরা মিডিয়ানটা দেখি। মিডিয়ানের ফাংশন হচ্ছে মিডিয়ান, জাস্ট যেটা মুখে বলবো সেটাই, এবং এটার জন্য কোনো প্যাকেজ প্রয়োজন নাই। এখন কিভাবে বুঝবেন যে এটা আপনার প্যাকেজের অন্তর্ভুক্ত নাকি প্যাকেজের অন্তর্ভুক্ত না? প্রথম কাজ হচ্ছে আপনি গুগল করতে পারেন যে ফাংশন ফর মিডিয়ান ইনার। সো ওখানে গেলে হয়তো এরকম একটা ডকুমেন্টেশন নিয়ে যাবে। সেখানে আপনি দেখবেন যে মিডিয়ান ফাংশনটা স্ট্যাটস প্যাকেজের অন্তর্ভুক্ত। ঠিক আছে। এখন এই স্ট্যাটস প্যাকেজটা অ্যাকচুয়ালি ডিফল্ট ভাবেই আসে আর এর সাথে, মানে আপনি যখন আর ইনস্টল করবেন সেটার সাথেই স্ট্যাটস প্যাকেজটা চলে আসে। সো যেই জিনিসটাই আমাদের আর এর সাথে অটোমেটিক্যালি চলে আসে, আমাদেরকে আলাদা করে ইনস্টল করতে হয় না, আমি সেটাকে বেইজার বলতেছি। ঠিক আছে। কারণ বেইজার মানে কিন্তু এই না যে বেস প্যাকেজ, বেস প্যাকেজ ডিফারেন্ট। বেস নামে আরেকটা প্যাকেজ আছে আলাদা, প্যাকেজ বেস। ঠিক আছে। বাট আমি বেইজার বলতে বোঝাচ্ছি যে আমি আর ইনস্টল করলেই কোনগুলো আমার কাছে চলে আসতেছে। সো মিডিয়ান, এটা টান দিলে আমি মিড ভ্যালুটা কোনটা সেটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে 16। সো এই 16 ভ্যালুটার মানে এই 16-এর কম মানুষ হচ্ছে 50%, 16-এর বেশি মানুষ না, মানে 16-এর কম ভ্যালু হচ্ছে 50%, বাকি 50% হচ্ছে 16-এর চেয়ে বেশি। সো এটা আসলে আমাদের মিডিয়ান ভ্যালুটা ডিনোট করতেছে। আর মোডের জন্য আমাদেরকে একটা প্যাকেজ ইউজ করতে হবে, সেই প্যাকেজটার নাম হচ্ছে ডেস্ক টুলস। এখন এটা বানানটা আপনারা খেয়াল করেন, ডেস্ক, টিটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে। সো এবং ডিটাও ক্যাপিটাল। সো প্যাকেজের এই কেসগুলো মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি এখানে ডেস্ক টুলস লিখে রান করা শুরু করেন, তো সেটা বলবে যে এই নামে কোনো প্যাকেজ নাই। সো এটা হচ্ছে ডেস্ক টুলস, উপরে সাজেশন চলে আসছে। সো এটা ফার্স্টে লোড দিয়ে নিতে হবে। লোড হয়ে গেল। তারপর হচ্ছে আমি এখন এটার যে ফাংশনটা ইউজ করবো সেটা হচ্ছে মোড, ক্যাপিটাল এম। ঘটনা হচ্ছে কেন মোড ফাংশনটা আমার এখান থেকে নেওয়া লাগছে, কারণ হচ্ছে আর এ মোড আরেকটা ফাংশন অলরেডি এক্সিস্ট করে, যেটার কাজ হচ্ছে মেমোরিতে কোন মোডে এটা সেভ আছে ডেটাটা, অবজেক্টটা, সেটা আমাদেরকে দেখায়। তো সেই কারণে অ্যাকচুয়ালি মোড দিয়ে আলাদা কোনো ফাংশন ক্রিয়েট করা হয় নাই। সেটার জন্য হচ্ছে আমাদেরকে ডেস্ক টুলস প্যাকেজটা ইউজ করতে হচ্ছে। এবং সেখানে ফাংশনটার প্রথম লেটারটা ক্যাপিটাল। ঠিক আছে। যাতে হচ্ছে এইটার সাথে কনফ্লিক্ট না হয়, সেই জন্য হচ্ছে যখন ডেস্ক টুলসের ডেভেলপাররা ফাংশনটা ক্রিয়েট করছে তখন এমটা ক্যাপিটাল রাখছে। সো এটা রান দিই। এটা রান দিলে আমরা দেখতেছি যে এই যে 1 2 3 4 5টা ভ্যালু, এই 5টা ভ্যালু নাকি আমার ডেটার মোড। ভাবেন কেন হইলো এরকম ঘটনা? এটার কারণ হচ্ছে আমি যদি টেবিলের, সরি, হ্যাঁ ঠিক আছে, এক্স এর ফ্রিকোয়েন্সিটা দেখি। এক্স এর ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো ভ্যালুতে আমি পাস করছিলাম র্যান্ডমলি, যেখানে আমি অনেকগুলো ভ্যালু র্যান্ডমলি লিখে দিছিলাম। এখন ওই র্যান্ডমলি লেখার কারণে যেটা হয়েছে, আমি যে নাম্বারগুলো দিছি এমন হয়ে গেছে যে কয়েকটা ভ্যালু 2বার করে আসছে। যেমন 7 একবার আসছে, কিন্তু 13 থেকে শুরু করে 18 পর্যন্ত এরা সবাই 2বার করে আসছে। সো তাতে কি হইলো, আমার মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু কত, মানে মোস্ট ফ্রিকোয়েন্ট কতবার করে আসতেছে নাম্বারগুলো, 2বার করে আসতেছে।
যে কারণে আমার মডেল ভ্যালু হয়ে গেছে অনেকগুলো, টোটাল 5টা হয়ে গেছে। কিন্তু আমি যদি আমার ডেটায় গিয়ে লেটস সে 16টা আরেকবার অ্যাড করে দিই, 16টা আরেকবার অ্যাড করে দিই, এখন যদি আমি আমার মোডটা চেক করি, এখন দেখবেন আমার আমার মোডাল ভ্যালু একটা, আমার মোড হচ্ছে একটা 16। কেন? বিকজ আমার টেবিলে যদি তাকাই সেখানে দেখবো 16 আমার 3বার আসছে, সো মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু হচ্ছে 16। সেই জন্য আমার হচ্ছে মোড এখন 16। আর অ্যাট্রিবিউট আলাদা করে দেখাচ্ছে কতবার আসছে, সেটা হচ্ছে 3। সো এটা আমি ব্যাক করে দেই, যেভাবে ছিল সেভাবে থাক। ওকে। সো এই ছিল হচ্ছে মোডের ব্যাপারটা। আর নিচে হচ্ছে একটা ফাংশন আপনি দেখতেছেন, মানে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি করতেছে সে অ্যাকচুয়ালি। আমি যদি এটা রান দিই, রান দিলেই দেখেন, ওকে, সো এটা রান দিতে তো আগেরটা আসতেছে না। আমি এটা আরেকবার রান দিই। Yes, এখন এটা রান দিই। ওকে। তো এখন দেখেন আমাকে কতগুলো ভ্যালু দেখাচ্ছে, 13, 15, 16, 17, 18। এইগুলো দেখানোর মানে কি? এগুলো হচ্ছে আমাকে মোড কত সেটা বলতেছে, যে মোড ভ্যালু আসলে আমার এতগুলো। আর একটু আগে যেটা রান দিছিলাম সেখানে আমাকে 16 বলতেছিল, কারণ হচ্ছে ওই যে আমি এডিট করার পরেরটা রান দিছিলাম। এখন আমি আবার আগের ডেটাটা রান দিলাম, সেই কারণে ওইটার মোড দেখাচ্ছে এতগুলো। তো এখন এটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে? আমি যদি ভেঙে ভেঙে দেখি, প্রথমে কি কি করতেছি, আমি প্রথমে আমি টেবিল করতেছি, টেবিল অফ এক্স, এই হচ্ছে আমার বিষয়টা। তারপরে কি করতেছি, ম্যাক্স কত, ম্যাক্স হচ্ছে 2। ওকে, ঠিক আছে। তো আমি এখন কি করতে পারি, আমি এখন টেবিল অফ এক্স এর কোন কোন ভ্যালুগুলো এই ম্যাক্সিমামের সমান সেটা চেক করতেছি। ওকে, ঠিক আছে, রান দিলাম। তো আমাকে এখন লজিক্যালি কিছু ভ্যালু দিচ্ছে, যে ট্রু ফলস টাইপের। সেখানে দেখাচ্ছে এরা এরা সবাই ট্রু। ওকে, ঠিক আছে। আমি তাহলে আরেকটা ফাংশন ইউটিলাইজ করতে পারি, নেমস অফ টেবিল অফ এক্স। তাহলে হচ্ছে আমি নেমগুলো পাচ্ছি আমার টেবিলের, আমার দরকার সেই সেই নাম যেই নেমগুলোতে এই লজিকগুলো ট্রু। সো আমি কি করব, আমি জাস্ট এইটাকে ধরে কাট করে এখানে সিলেকশনে দিয়ে দেবো, যাতে করে আমি ওই নামগুলো পেয়ে যাই। সো রান দিলাম, এই হয়ে গেল আমার মোড ভ্যালুগুলো। সো এটাই ছিল অ্যাকচুয়ালি এই কোডটা, যে আমি যদি কোনো কারণে ধরলাম যে এই প্যাকেজটা ইউজ করতে রাজি না, সেক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট এটা রান দিয়ে মোড কি কি হবে সেটা বের করে ফেলতে পারি। এখন খেয়াল করেন, এটা যখন রান দিই তখন আমার আউটপুটটা এই যে ক্যারেক্টার হিসেবে আসছে। সো যেহেতু এটা ক্যারেক্টার হিসেবে আসছে, এটা তো নাম্বার না, তা আমি চাইলে আরেকটু মডিফাই করতে পারি, এস ডট নিউমেরিক এস, তারপর এটা ক্লোজিং ব্র্যাকেট, সেটা রান দিলাম। তো এই হচ্ছে আমার সেই নাম্বারগুলো, যেই নাম্বারগুলো মোস্ট ফ্রিকোয়েন্ট টাইমস আসছে, মানে আমাদের মোড। যাই হোক, সো এইগুলো ছিল আমাদের ফাংশনগুলো। তো আমরা যদি এটার একটু ডিটেলস দেখি, যে গতবার একটা স্যাটেলাইটের এক্সাম্পল ছিল, সো কিভাবে একটা মেজার মিসলিডিং হইতে পারে। তো যেমন দেখেন এখানে, আচ্ছা এরকম একটা এক্সাম্পল তো অলরেডি দেখছি, সো এটা দরকার নেই, না দরকার আছে, রান দিই। ওকে। সো হিস্ট ফাংশনটার কাজ হচ্ছে হিস্টোগ্রাম ড্র করে দেখানো, ঠিক আছে। এটা হচ্ছে বেইজারের ফাংশন, আমরা এখনো ggplot2 এর কোনো ফাংশন ইউজ দেখি নাই। সো হিস্টোগ্রামটা ড্র করে দেখাবে যে এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর হিস্টোগ্রামটা কেমন। সো আমি ওয়াই এর মধ্যে ভেক্টরের মধ্যে ভ্যালুগুলো দিয়ে দিলাম, দেন হিস্ট ফাংশনের ভিতরে ওই ভেক্টরটা পাস করে দিলাম। সো হিস্টোগ্রামে দেখা যাচ্ছে যে 0 থেকে 200 এর মধ্যে প্রায় 15টা ভ্যালু, তারপর 40 থেকে 60-এর মধ্যে একটা ভ্যালু খুব সম্ভবত, 80 থেকে 100 1000-এর মধ্যে একটা, এরকম ভাবে 1200 থেকে 1400 পর্যন্ত এর মধ্যে হচ্ছে একটা। তো এই যে ডেটার ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। আমি যদি এখন এখান থেকে অ্যাভারেজ ভ্যালু কত সেটা বের করার চেষ্টা করি, আমাকে বলতেছে অ্যাভারেজ ভ্যালু 171। ওকে, ফাইন। আমি যদি মিডিয়ান ভ্যালুটা দেখি, আমাকে দেখাচ্ছে মিডিয়ান ভ্যালু 26.5। ওকে। আর মোট ভ্যালু হচ্ছে তিনটা, 10, 17 এবং 35, এবং এই প্রত্যেকে 2বার করে আসছে। সো এইটা হচ্ছে আমার এই ডেটার অবস্থা। ঠিক আছে, এই ডেটার অবস্থা হচ্ছে এরকম। তো মিসলিডিং কোনটা হবে, আমি যদি এখানে ডেটার সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করতে যাই, আমি যদি রিপোর্ট করি যে এই ডেটার অ্যাভারেজ হচ্ছে 171,
এবং এটার উপর বেস করে যদি আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে চাই, সেটা হবে একটা মিসলিডিং ইনফরমেশন বা ডিসিশন। আমাদেরকে হয়তো মিডিয়ান কিংবা মোড সেগুলো ইউজ করতে হবে, এবং এরকম ক্ষেত্রে মিডিয়ানটাই বেটার। এখন সিমিলারলি স্যাটেলাইটের ডেটাটা দেখি, গতকালকে যেটা বলতেছিলাম, স্যাটেলাইটস ডট এক্সএলএসএক্স। সো এইগুলো ছিল কান্ট্রির নেম, খুব সম্ভবত, ইয়েস। এবং এগুলো ছিল হচ্ছে আমাদের স্যাটেলাইট গুলো, মানে কোন কান্ট্রি কতগুলো করে স্যাটেলাইট মহাকাশে পাঠাইছে। সো এটা আমি রিড করি। এটা ডোন্ট সেভ। সো রিড এক্সেল ফাংশন দিয়ে রিড করে ফেলতেছি। রিড করে স্যাটেলাইটস ভেরিয়েবলটাতে আমি ডেটা ফ্রেমটা সেভ করব। তো রান দিলাম এবং চেক করে দেখি যে হ্যাঁ এখানে আছে ঠিকঠাক। আমি এটার ভিতরে ভেরিয়েবলগুলো দেখা যাচ্ছে। ভেরিয়েবলগুলো বলতে আমি কলাম বোঝাচ্ছি, আমার ডেটার কলামগুলো বোঝাচ্ছে। So, এখন যদি এটার হিস্টোগ্রামটা একটু দেখি, তাহলে আমি দেখবো যে এরকম, মানে এখানে আসলে বোঝার কোনো উপায় নাই যে আসলে ডিস্ট্রিবিউশনটা কি, আদৌ কিছু আছে কি না এই জায়গাতে। এই মাঝখানে কিচ্ছু নাই, হঠাৎ করে 8,000-এর বেশি। তার মানে হয়তো ইউএসএ তারা প্রায় 2500 মতো, বা সরি 8,500 বা এরকম কিছু মনে হয় স্যাটেলাইট আকাশে পাঠাইছে। সো ওই একটার কারণে আমাদের ডিস্ট্রিবিউশনটা এরকম অদ্ভুত দেখাচ্ছে, যেটা শেপ টেপ কিছু বোঝা যাচ্ছে না। আমি যদি এখন মিন কত সেটা ক্যালকুলেট করি, মিন হচ্ছে 148.9, মিডিয়ান হচ্ছে 7, মোড হচ্ছে 1। মানে ম্যাক্সিমাম কান্ট্রি একটা করে স্যাটেলাইট পাঠাইছে, প্রায় 16টা কান্ট্রি এরকম আছে যারা একটা বেশি স্যাটেলাইট পাঠায়নি। সো এই যদি হয় অবস্থা, আর আমি যদি রিপোর্ট করি যে অ্যাভারেজে 148টা, পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তার অ্যাভারেজে 148টা করে স্যাটেলাইট আকাশে পাঠাইছে, তো সেটা মিসলিডিং হবে। তো এইভাবে হচ্ছে এই মেজার গুলো ক্যালকুলেট করা হয়। এখন আমরা চলে যাই হচ্ছে পার্সেন্টাইল বা কোয়ান্টাইলে। তার আগে আপনাদের জন্য কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো এখন করতে পারেন। রিজিউম করি। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পার্সেন্টাইল বা কোয়ান্টাইল। এখন আহ, মনে করেন যে আপনার আজকে কোন একটা সেন্টারে, ধরেন আপনি জিআরইর, হ্যাঁ, যে এক্সাম সেন্টারে জব করেন। হ্যাঁ, তো আপনি আপনার হাতে ডেটা আছে যে আজকে আপনার সেন্টারে স্টুডেন্টসরা এরকম এরকম স্কোর পাইলো। মনে করেন, জাস্ট হাইপোথেটিক্যাল। তো এক্সামটা হয় হচ্ছে 340-এ। তার মানে এই ভ্যালুগুলো হয়তো 280 থেকে 340 রেঞ্জের মধ্যে থাকবে। সো আমি এটা সেভ করি। এটা হচ্ছে আমি জেড ভেরিয়েবলটাতে অ্যাসাইন করতেছি এখানে। তো এটা রান করলাম, রান করে দেখতেছি যে হ্যাঁ এখানে জেড এ আছে এটা। এবং আমি যদি ডেটার সামারিটা একটু চেক করি, সামারি অফ জেড, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ডেটাতে স্টুডেন্টসরা মিনিমাম 283 এই নাম্বারটা পাইছে, আর হচ্ছে ম্যাক্সিমাম 340। তার মানে ঠিক আছে। এবং এখানে মিডিয়ান ভ্যালু হচ্ছে 312, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 311, ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে 297, থার্ড কোয়ার্টাইল হচ্ছে 321। সো এই যে কোয়ার্টাইল কিংবা পার্সেন্টাইলের কথা যে আমি বলতেছি, এটা আসলে কি মিন করতেছে দেখেন। কোয়ান্টাইল বের করার ফাংশন হচ্ছে কোয়ান্টাইল। কোয়ান্টাইলের ভেতরে আপনি পাস করে দিবেন ডেটাটা কোথায় আছে। সো ডেটাটা হচ্ছে জেড এ অ্যাসাইন করা। সো আমি যদি জাস্ট এইটুকুই রান দিই, কোয়ান্টাইল লিখে জেড, আমাকে কয়েকটা ইনফরমেশন দিচ্ছে। প্রথমে হচ্ছে 0 পার্সেন্টাইল। তো 0 পার্সেন্টাইলে হচ্ছে 283। এইটার মানে হচ্ছে 283-র কম 0% স্টুডেন্ট পাইছে। 340 100 পার্সেন্টাইলে যেটা, এটার মানে হচ্ছে 340-র নিচে 100% স্টুডেন্টস হচ্ছে 340 বা তার নিচে পাইছে। সিমিলারলি 297.25, এটা মানে হচ্ছে 25% স্টুডেন্টস এইটা বা এটার চেয়ে কম কম নাম্বার পাইছে। তো তার মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটা মেজার দেয় যে এই নাম্বারটার চেয়ে কম আসলে কত পার্সেন্ট স্টুডেন্টস পাইছে। বা আমি যদি অপোজিট ভাবে চিন্তা করি যে এইটা 321, এটা মানে হচ্ছে 321-এর নিচে 75% স্টুডেন্টস এই স্কোরটা অ্যাচিভ করছে। বা উল্টাভাবে বললে 25% স্টুডেন্ট
321-এর চেয়ে বেশি স্কোর পাইছে, কারণ এটা হচ্ছে 25%। তো আমি যদি 100 থেকে এটা মাইনাস করে দিই, আমাদের কাছে 25% স্টুডেন্টস বাকি থাকে। তার মানে এটার চেয়ে বেশি হচ্ছে 25% স্টুডেন্টস এটার চেয়ে বেশি স্কোর অ্যাচিভ করছে। তো কোয়ান্টাইল জিনিসটা আমাদেরকে এই মেজারটা দেয়। তো এখন আমি তো জাস্ট এখানে ডিফল্ট ভাবে কয়েকটা ভ্যালু পাচ্ছি, কয়েকটা কাটে আমরা ইনফরমেশনটা পাচ্ছি। আমরা যদি এর চেয়ে বেশি চাই, মনে করেন আমি চাচ্ছি 60% কম বা বেশি কতজন। তো আমি এখানে নেক্সট পরের পরের আর্গুমেন্টে প্রপসে ওই ভ্যালুটা পাস করে দিব, যে 0.6 ফর 60%। এটা যদি রান দিই, আমি পাচ্ছি 317.8। এটার মানে হচ্ছে 317, মানে 60% স্টুডেন্টস বা 60% অবজারভেশনস ইন দিন ডেটা, ইন ডেটা সেট ইজ 301, মানে 317.8 বা তার চেয়ে কম। তার মানে বাকি যে 40% স্টুডেন্টস আছে বা অবজারভেশন এখানে আমি দেখতেছি, সেগুলো হচ্ছে এটার চেয়ে বড়। সো এই কোয়ান্টাইল বা পার্সেন্টাইল, কোয়ান্টাইল বলতে আমরা বোঝাচ্ছি যে এই যে 25, 50, 75, এগুলোকে আমরা কোয়ান্টাইল বলতেছি, ঠিক আছে? সো এই জায়গাটায় কি কারো কোনো কোশ্চেন আছে? নাই? তো আমি হচ্ছে পরের কোডটা একটু বুঝাই এখানে কি হচ্ছে আসলে এই কোডটাতে। এই কোডটাতে আমি প্রবাবিলিটির জায়গায় বা প্রপস এর জায়গায় একটা নতুন ফাংশন পাস করে দিছি ভ্যালুতে। তো এইটা আসলে কি, আমি যদি আলাদা করে নিয়ে এটাকে রান দিই, তো এখানে দেখা যাচ্ছে যে 0 থেকে 1 পর্যন্ত অনেকগুলো ভ্যালু আমি দেখতে পাচ্ছি। তো এগুলো আসলে কিভাবে আসলো? তো সিকোয়েন্স জেনারেট করার যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে এসিকিউ। সেটা আমি এখানে ইউটিলাইজ করছি, যেখানে আমি বাই ইকুয়াল টু দিয়ে দিছি 0.05। তার মানে 0 থেকে 0.05 ডিস্টেন্সে আমার ভ্যালুগুলো নিবে। সো আমাকে এখন এখানে যেমন একটা ভ্যালু আমি পাস করলাম, আমি কিন্তু এখানে চাইলে মাল্টিপল ভ্যালু পাস করতে পারতাম। লেটস সে 0.3, 0.8 বা 0.9। সো এটা রান দিলে হচ্ছে আমি দুইটা ভ্যালু পাইতাম। তো সিমিলারলি আমি যদি চাই যে অনেকগুলো ভ্যালু চাই, সেজন্য হচ্ছে আমি সিকোয়েন্স ফাংশনটা ইউটিলাইজ করেছি। সো এটা আমি রান দিই, রান দিলে আমি অনেকগুলো পার্সেন্টাইলে ভ্যালুগুলো কিরকম সেটা দেখতে পাচ্ছি। যেমন 30% আমি পাচ্ছি 305.20, তার মানে এর চেয়ে বেশি স্কোর পাচ্ছে 70% স্টুডেন্টস। সো আমাদের যদি টার্গেট হয় যে আমি টপ 5%টা থাকতে চাই, ঠিক আছে, টপ 5% মানে হচ্ছে আমাকে এর চেয়ে বেশি নাম্বার পাইতে হবে, 337.1-এর চেয়ে বেশি নাম্বার পাইতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমি বলতে পারবো যে আমি টপ 5%-এ আছি। সো অনেক সময় দেখবেন যে আপনি আম, কি বলে, ধরেন ফাইবারে আপনি কাজ করেন, ফাইবারে আপনাকে বলতেছে যে আপনি টপ 5%-এ আছেন। এটার মানে কি হইতে পারে? যে আপনি যে আর্ন করতেছেন, যে পরিমাণ ডলার আর্ন করতেছেন কোন একটা স্পেসিফিক মান্থে বা টাইম পিরিয়ডে, আপনার ওই ইনকামের লেভেলটা এত বেশি যে আপনি এই জায়গাটাতে আছেন, নট ইন দিস গ্রুপস, ঠিক আছে? এখন এই যে আমরা যে এই জিনিসগুলো দেখতেছি, তার মানে এখানে কিন্তু আমরা মিডিয়ান ভ্যালুটা পাই। কেউ একজন একটু আনমিউট করে বলেন তো এখানে মিডিয়ান ভ্যালুটা কত? এই আউটপুটে আমাদের মিডিয়ান ভ্যালুটা কত? 50% 50%। বলে এটা। 50%? 283। 283? মিডিয়ান বলছেন না, মিডিয়ান তো এটাই। মিডিয়ান ভ্যালু কত এখানে? 312। 312, ইয়েস। কারণ 50%-এ 312, তার মানে 312 হচ্ছে কম 50% পিপল আছে, 312 হচ্ছে বেশি 50% পিপল আছে। সেইভাবে এটা চিন্তা করা যায়। আমি মিডিয়ান দিয়েও চেক করতে পারি, মিডিয়ান ফাংশনটা দিয়ে মিডিয়ানের ভেতরে যদি আমি ডেটাটা পাস করে দিই, আমার অ্যান্সার দিবে 312। সেটাই হচ্ছে এটা। সো এখন একটু ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ক্যালকুলেশনটা দেখি। সো ওইটার ফাংশনটা হচ্ছে IQR, এবং ওইটার ভেতর হচ্ছে আমি ভেক্টরটা পাস করে দিলাম। আমার ভ্যালু দিচ্ছে হচ্ছে 23.75। এখন বলি এটা কিভাবে আসলো। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ গতকালকে যেটা দেখাইলাম মনে আছে কিনা? এটা মানে হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে 25 পার্সেন্টাইল, এবং থার্ড কোয়ার্টাইল অর্থাৎ 75 পার্সেন্টাইল।
এই ফার্স্ট এবং থার্ড কোয়ার্টাইলের মাঝের যে ডিফারেন্স সেটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সো দেখেন থার্ড কোয়ার্টাইলের ভ্যালুটা হচ্ছে 321। সো আমি যদি এটাকে কপি করে এখানে রাখি, মাইনাস 25%, এর ভ্যালুটা হচ্ছে 297.25, এটা এখানে রাখি এবং এন্টার দেই, আমার ভ্যালুটা হচ্ছে 23.75। এটাই হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সেটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে হইতে পারে 25%-এর নিচে যে ভ্যালুগুলো আছে সেখানে কিছু আউটলায়ার থাকতে পারে, পসিবল। অথবা 75%-এর বাইরে যারা আছে তাদের মধ্যে কিছু আউটলায়ার থাকতে পারে, সেটাও পসিবল। সো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটার সাথে আমি যখন রেঞ্জের কম্পারিজন করি, যে রেঞ্জ অফ সেট, আচ্ছা এটা তো হচ্ছে না, আমার দরকার ডিফারেন্স। সো ডিফারেন্সের জন্য ম্যাক্সিমাম অফ জেড মাইনাস মিনিমাম অফ সেট। তো সেটা করলে আমাকে 57 নাম্বারটা দিচ্ছে। So, এইটার সাথে এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের সাথে এই রেঞ্জের পার্থক্য করে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের ডেটাতে কোনো আউটলায়ার আছে কিনা, সেটাও একটা পসিবিলিটি। যেমন আমি যদি স্যাটেলাইট ডেটাটার দিকে তাকাই, এখানে কি ছিল, স্যাটেলাইটস, $সাইন স্যাটেলাইটস। সো এখানে যদি আমি এখন IQR এটার ভিতরে ওইটা পাস করে দেই, স্যাটেলাইটস ডেটা ফ্রেমের স্যাটেলাইটস কলাম, আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ দেখাচ্ছে 18, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন এটা রেঞ্জটা চেক করি, তাহলে পাবো হচ্ছে দিস মাইনাস দিস, তাহলে কত হচ্ছে 87771। সো এটা পার্থক্যটা প্রায় ক্লিয়ার যে এখানে আসলে একটা বিশাল পার্থক্য হয়ে গেছে। সেখান থেকে আমরা বলতে পারি যে ডাটাটা তো ঝামেলা আছে, আমাদের ডাটাটা ভালো করে ক্লিন করা দরকার। সো এখান থেকে আমরা রেঞ্জটা পাচ্ছিলাম, এখান থেকে মিনিমাম ভ্যালু আমরা দেখলাম যে 1, আর ম্যাক্সিমাম ভ্যালু দেখলাম এরকম। সো ডেটাটাকে যদি আমি আরো ভালোভাবে বুঝতে চাই, আমি তার কোয়ান্টাইল গুলো সবগুলো চেক করতে পারি। ধরেন 5% ডিফারেন্সে কোয়ান্টাইল গুলো চেক করতে পারি, সেটার জন্য এই লাইনটাতে আমি জেড এর জায়গাতে ওই স্যাটেলাইটের এটা বসাই দেব। তো আমার টার্গেট হচ্ছে এটা, জেড এর জায়গায় এটা বসাবো। ওকে, এখন যদি আমি এটা রান দেই, আমি কিছু জিনিস দেখতেছি। একটা হচ্ছে আমার 0 থেকে অলমোস্ট 15% পর্যন্ত সবাই 1, মানে 15%-এর নিচে আমার ডেটা সেটে স্যাটেলাইট যেটা আছে সেই স্যাটেলাইটের মধ্যে 15%-এর নিচে হচ্ছে একটা করে রকেট লঞ্চ করছে। আর টপ 5%-এ যারা আছে তারা 162টির বেশি পাঠাইছে আকাশে। সো আমার যদি টপ 5%-এ যাওয়ার প্রয়োজন হয়, আমাকে অবশ্যই এর চাইতে বেশি পরিমাণ স্যাটেলাইট আকাশে পাঠাইতে হবে, ঠিক আছে। সো এখান থেকে একটা ডিস্ট্রিবিউশনের আইডিয়া পাওয়া যায় যে 0 থেকে এইভাবে যদি চিন্তা করতে থাকি প্রায় 85% পর্যন্ত, 54, তারপরে হঠাৎ করে 84, এইখানে গিয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো হইতে পারে যে আমার ডেটা থেকে যদি আমি এইগুলাকে বাদ দিয়ে দিই, প্রায় 90%-এর উপরে যারা আছে তাদেরকে যদি বাদ দিয়ে দিই, হয়তো আমার ডেটা একটু সুন্দর শেপে আসবে, ঠিক আছে। এখন বাদ দেওয়ার বিষয়টা খুবই খুবই জাজমেন্টাল, এখন এটা ডিপেন্ড করে আমার ডেটাটা কিরকম, ডিসিপ্লিনটা কিরকম সেটা। সো এটা আসলে ইঞ্জিনিয়ার বলা কখনোই পসিবল না যে এত হইলে বাদ দিতে হবে, কারণ এটাও ইনফরমেশন ক্যারি করতে পারে কিছু একটা। সো এটা জাস্ট আমি আপনাদেরকে বেসিকটা দিচ্ছি, আপনারা আপনাদের ইউজ কেস অনুযায়ী এটা ইউজ করতে পারবেন যে আসলে আমার কি করা প্রয়োজন না প্রয়োজন। সো আচ্ছা, এই কোডটা অ্যাকচুয়ালি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জই ক্যালকুলেট করতেছে। আমি এটা লিখে রাখছিলাম যে কোয়ান্টাইল 0.75। সো আমি একটু এইভাবে লিখে রাখি, Q1 মানে হচ্ছে 25%, আর Q3 মানে হচ্ছে 75%। সো IQR মানে হচ্ছে Q3 - Q1, দ্যাটস ইট। সো এখানে অ্যাকচুয়ালি সেই কাজটাই করা হয়েছে, 75% থেকে 25% মাইনাস করা হয়েছে, সেটা করে আমরা IQR পেয়ে যাব। সো এখানে আমরা IQR পাচ্ছি 23.75, জেড এর জন্য আর কি। তো সিমিলারলি এখান থেকে আমরা সেম ভ্যালুটাই পাবো। সেইভাবে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ পেতে পারি। আর রেঞ্জের বিষয়টা তো মাত্রই দেখে ফেলছি অলরেডি, যে ম্যাক্সিমাম থেকে মিনিমামটা বাদ দিলে আমরা রেঞ্জটা পেয়ে যাই।
তো যেমন এখানে রান দিলে আমরা রেঞ্জ পাবো হচ্ছে 57। সিমিলারলি আমরা কোয়ান্টাইলটা ইউজ করতে পারি। যেমন কোয়ান্টাইলে যদি আমরা প্রপসের ভ্যালু 1 দেই, 1 মানে হচ্ছে 100%। তো সেটা অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমামটাকে মিন করে। এবং 0 মানে হচ্ছে 0%, তার মানে এটা আমাদের মিনিমামকে মিন করে। তাহলে এইটা রান দিলেও আমরা সিমিলারলি রেঞ্জই পাবো, সেম জিনিস। আরেকটা হচ্ছে রেঞ্জ অফ জেড। এখন রেঞ্জ অফ জেড এর কাহিনী হচ্ছে সে আমাদেরকে অ্যাকচুয়ালি মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা দিচ্ছে। তো এখানে একটু কাহিনী করে এখান থেকে আবার রেঞ্জ বের করতে হবে। তার চাইতে বরং এইটা আমরা ইউজ করতে পারি ডিরেক্টলি মিনিমাম কত আর ম্যাক্সিমাম কত সেটা দেখার জন্য। কথা হচ্ছে আমি তো আসলে সামারিটা দিয়েই দেখতে পারি আমার কি দরকার এই ফাংশন, তাই না? এখান থেকেও তো আমরা সেম জিনিস পাই। যাই হোক, ফাংশন যেহেতু আছে আমরা জানবো না কেন। এখন আমরা ভেরিয়েন্সটা দেখি। তো আমাকে কেউ একজন আম, কি ব্যাপার, কেউ একজন কি বলতে পারেন যে এখানে যে ভেরিয়েন্সটা আমরা ইউজ করতেছি এটা কি স্যাম্পল ভেরিয়েন্স নাকি পপুলেশন ভেরিয়েন্স? আমি জানি এটা আসলে আপনাদের জানার চান্স খুবই কম। এটা স্যাম্পল পপুলেশন। ভেরিয়েন্স। এটা -1 আছে ভেতরে, মাইনাস। ভিতরে -1 আছে, আপনি শিওর? দেখি মানে তো চেক লেংথ করে। লেংথ ওকে ওকে। হ্যাঁ, এটা চেক করার সুযোগ আছে কিন্তু। জানেন কি হবে? আমি এটার ডকুমেন্টেশনে যাব। তো ডকুমেন্টেশনে গেলে ওইখানে থাকার কথা এখানে থাকবে, না থাকলে ব্যাপারটা অড। এই যে দেখেন, এখানে লেখা আছে যে ডিনোমিনেটর n-1 in used which gives an unbiased estimator of the variance for independently identical distributed observations. সো এখান থেকে কিন্তু আমরা আসলে পাচ্ছি এটা আমাদেরকে একটা আনবায়াসড এস্টিমেটর অফ ভেরিয়েন্স দিবে। সো এটা অ্যাকচুয়ালি একটা এস্টিমেটর, কালকে যেটা বলতেছিলাম। সো এই ভের ফাংশনটা দিয়ে আমরা পপুলেশনটাকে এস্টিমেট করব। আমরা তো আসলে জানি না যে জেড কোত্থেকে আসছে, আমি তো র্যান্ডমলি ভ্যালুটা নিয়েছি। সো আমি আসলে সারা পৃথিবীতে সেই দিন সবার জিআরই স্কোর কেমন ছিল সেটা জানি না, কিন্তু আমার কাছে ইনফরমেশন আছে আমার সেন্টারে স্টুডেন্টসরা কিরকম করছিল। তো সেটার ভিত্তিতে আমি একটা জিআরই স্কোর পাচ্ছি, সেইখান থেকে এই সেন্ট্রাল ভ্যালুগুলো সবগুলো পাইলাম, সবকিছু পাচ্ছি, এবং সেখান থেকে আমরা ভেরিয়েন্সও বের করতে পারি। তো ভেরিয়েন্সটা রান দিলাম, রান দিলে দেখতে পাচ্ছি 265.0575। তো এরকম করে যদি আমি আরো কয়েকটা সেন্টারের ভেরিয়েন্স দেখি, তো সবার ক্ষেত্রে যদি এরকমই থাকে, এটার আশেপাশেই থাকে, তার মানে বলা যেতে পারে যে ঠিক আছে আমার সেন্টারে যারা এক্সাম দিছে তাদের ক্ষেত্রে কোয়েশ্চেনটা ফেয়ার ছিল। হ্যাঁ, ফেয়ার ফেয়ার কোয়েশ্চেন। যে সবাই মোটামুটি ইজি টু হার্ড একটা লেভেল আছে না, যে যদি এমন হয় সার্টেন কিছু স্টুডেন্ট খুব ভালো করতেছে এবং সার্টেন কিছু স্টুডেন্ট খুবই খারাপ করতেছে, তার মানে হইতে পারে যে কোয়েশ্চেনটা স্পেসিফিক কোনো গ্রুপের জন্য ইজি হয়ে গেছে, আবার স্পেসিফিক কোনো গ্রুপের জন্য খুবই হার্ড হয়ে গেছে। সো ভেরিয়েবিলিটি যদি খুব বেশি থাকে, ধরলাম এখানে 400 হয়ে গেছে কোন একটা স্পেসিফিক সেন্টারে, তার মানে হচ্ছে ওই এক্সাম সেন্টারটা একটু ঝামেলা হইতে পারে, ওইখানে যে কোয়েশ্চেনটা সেদিন গেছে সেটা হয়তো ঝামেলা আছে। এইভাবে হচ্ছে জিনিসগুলো ইন্সপেকশন করা পসিবল হইতে পারে। সো এখন এইখানে যে আমরা ফর্মুলাটা জানি, এখানে n-1 স্যাম্পল ভেরিয়েন্স, তো আমাদের পপুলেশন প্রয়োজন হইলে তখন কি করব? তো পপুলেশন যদি, মানে পপুলেশন ভেরিয়েন্স যদি জানার প্রয়োজন হয় তখন একটু কষ্ট করে এই কাজটা করতে হবে। এটা কি? এটা হচ্ছে ভেরিয়েন্স অফ জেড। এটা আমি যদি ফর্মুলাটার দিকে তাকাই, ফর্মুলাটা মানে এই জন্য আসলে ফর্মুলাগুলো একটু জাস্ট এক নজর দেখে নিলেও অনেক সময় সহজ লাগতে পারে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স অফ এক্স এর ফর্মুলা। এটার নিচে হচ্ছে n-1 আছে। তো আমি যদি একটা নতুন স্লাইডে যাই, so এই তো হচ্ছে আমাদের ফর্মুলাটা। এইখানে যদি আমি উপরে নিচে টাইমস কি করা যায়, Yes, let's say উপরে n-1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, না উপরে n দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে, হোল্ড অন এ মিনিট, আচ্ছা এটা ম্যাথমেটিক্যাল ডিটেলস, এখানে একটু ঝামেলা ফিল হচ্ছে আমার কাছে, এটা লেখাটা ঝামেলা হবে এখানে। তো মেইন কথা হচ্ছে আমাদের পপুলেশনটার প্রয়োজন হলে আমরা n-1 ডিভাইডেড বাই n দিয়ে মাল্টিপ্লাই করি। এইটা করে হচ্ছে আমরা ভেরিয়েন্স, পপুলেশন ভেরিয়েন্সটা পাই। তো এটা আসলে খুব একটা প্রয়োজন হবে এমন না, বাট এখানে দেওয়া আছে, আমি কমেন্টটা লিখে রাখি, ফর পপুলেশন ভেরিয়েন্স, যদি কখনো প্রয়োজন হয়, ফর দ্য বেসিক।
সো ইন জেনারেল এটা বড় হয়, স্যাম্পল ভেরিয়েন্সটা একটু বড় হয়, পপুলেশন ভেরিয়েন্সটা একটু ছোট হয়, কারণ পপুলেশন ভেরিয়েন্স আমাদের কাছে ওভারঅল পিকচার আছে, সো ভেরিয়েবিলিটি কম থাকাটা স্বাভাবিক। তো সেই জন্য নাম্বারটার দিকে তাকাই গেলে দেখবেন যে এটা আসলে একটু বড়, 65, এটা হচ্ছে 56। তো সিমিলারলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজ হচ্ছে সেম ভেরিয়েবিলিটি ইনফরমেশনটাই দিবে, বাট এটা হচ্ছে স্কোয়ার রুট অফ দিস ভেরিয়েন্স। তো এটাও আসলে স্যাম্পল, স্যাম্পল এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং এটা রান দিলে আমরা একটা ভ্যালু পাবো, এক্স্যাক্টলি স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স, সেম জিনিস। ও আচ্ছা, আমি তো অলরেডি লিখছিলাম। আচ্ছা, এই পর্যন্ত আসলে সবই সেম জিনিস, আমরা অলরেডি গতকালকে জানি বেসিক বিষয়গুলো। এখন আমরা একটু এক্সট্রা জিনিস দেখবো, যেগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ইউজ কেস হিসেবে চিন্তা করা যায়। এখানে কি হচ্ছে এই কোডটাতে? এই কোডটাতে অ্যাকচুয়ালি গতকালকে আমরা যে আইরিস ডেটা সেটের একটা টেবিল দেখছিলাম, এই যে টেবিলটা, যেখানে হচ্ছে আমরা আইরিস ডেটা সেটের স্পেসিস যে কলামটা ছিল, সেই কলামে আমাদের তিনটা ক্যাটাগরি ছিল, প্রত্যেকটা ক্যাটাগরির মিনিমাম, ম্যাক্সিমাম, রেঞ্জ, ভেরিয়েন্স ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছিলাম। সেই জিনিসগুলো এই টেবিলটা আসলে কিভাবে ক্যালকুলেট করলাম সেটা এখন আমরা দেখবো। সেখানে একটু কঠিন মনে হচ্ছে হয়তো অনেকের, সো আমি ভেঙে ভেঙে বুঝাই। প্রথমে আমি আইরিস ডেটা সেটটাকে পিক করলাম, তারপর পাইপ করে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সামারাইজ। এই সামারাইজ ফাংশনটা কিন্তু ডিপ লেয়ারের পার্ট। আপনি যদি এখানে হেল্প দেখেন, সেখানে দেখবেন এটা হচ্ছে ডিপ লেয়ার থেকে আসছে। তো সামারাইজের ভেতরে আপনি যদি লিখেন মিনিমাম অফ সেপাল লেন্থ, তো সেপাল লেন্থ অ্যাকচুয়ালি এই আইরিস ডেটা সেটের একটা কলামের নাম। আমি যদি চেক করে দেখি, স্ট্রাকচার অফ আইরিস, এসটিআর অফ আইরিস, সেখানে দেখেন ডেটা ফ্রেমে এইগুলো হচ্ছে আমাদের সেই কলামগুলো। তো আমি আসলে সেপাল লেন্থ কলামটাকে এখান থেকে নিলাম, নিয়ে আমি সেটা মিনিমাম চেক করতে যাচ্ছি। তো রান দিলে আমি দেখতেছি মিনিমাম, এইটা হচ্ছে সেই মিনিমাম। তো এটা যদি আমি একটা সুন্দর নাম দিতে চাই, তাহলে আমি শুরুতে লিখতে পারি যে মিনিমাম ইকুয়াল টু এটা। তো তাহলে আমার নামটা সুন্দর করে চলে আসছে। আমি আরো কি কি পেতে পারি? ম্যাক্সিমাম পেতে পারি, ম্যাক্সিমাম ইকুয়াল টু ম্যাক্স, সরি, স্মল হাত, স্মল লেটারের এম হবে সেপার লেন্থ। সেটা রান দিলাম, তাহলে আমি মিনিমাম পাচ্ছি, ম্যাক্সিমাম পাচ্ছি। আমার টার্গেট যদি থাকে যে আইরিসের যে এই যে এটা ছিল স্পিসিস ছিল, সেখানে যে তিনটা ক্যাটাগরি ছিল, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য মিনিমাম দরকার, আমার ম্যাক্সিমাম দরকার। তা আমি কি করব? একটা ওয়ে হচ্ছে কঠিন ওয়ে, যেটা হচ্ছে আমি ফিল্টার করতে পারি। ফিল্টার স্পিসিস ইকুয়াল টু কি আছে, সেটোসা, স্মল লেটার সেটোসা, এটা আমি ফিল্টার করলাম করে দেন রান দিলাম। তাহলে আমি পাচ্ছি হচ্ছে সেটোসা ক্যাটাগরিতে সেপার লেন্থ কিরকম, তারপরে পেতে পারি ফার্সি কালারে কিরকম, এইভাবে হচ্ছে অন্যটা। কথা হচ্ছে এইভাবে ম্যানুয়ালি কাজ কি আমি করব? নেভার। আমি যেটা করবো সেটা হচ্ছে গ্রুপ বাই, গ্রুপ বাই দ্যাট কলাম। কলামটা ছিল হচ্ছে স্পেসিস। এখন যদি আমি রান দিই, আমি দেখবো যে স্পিসিসের যে তিনটা ক্যাটাগরি ছিল, সেই তিনটা ক্যাটাগরির জন্য আমার মিনিমাম এবং ম্যাক্সিমাম সেই ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। সিমিলারলি আমি অন্য যে মেজারমেন্টগুলো আছে সেগুলো পেয়ে যাব। সো ওই কাজটাই অ্যাকচুয়ালি আমি জাস্ট নিচে নিচে করছি, এখানে কমা দিয়ে নিচে চলে গেছি, দেন রেঞ্জ ওয়াল হচ্ছে এইটা ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, কারণ এখানে আমি অলরেডি এগুলো ক্যালকুলেট করে ফেলছি। সো এক্স্যাক্টলি এই লাইনটার আগে আমি এই কলামগুলো ক্যালকুলেট করে ফেলছি, সো আমি এখানে সামারাইজের মধ্যে উপরের এদেরকে ইউজ করতে পারবো। সো ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম এখানে লিখলাম, দেন রান দিলাম, তাহলে আমাদের রেঞ্জ কলামটা এখানে অ্যাড হয়ে গেল। এভাবে বাকি যে কলামগুলো আছে তাদের সবাইকে আমি অ্যাড করে ফেলতে পারবো। তো হয়ে গেল আমার খুব সুন্দর করে স্পিচিস অনুযায়ী মিনিমাম, ম্যাক্সিমাম, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কিভাবে ক্যালকুলেট করলাম? এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন অফ সেপার লেন্থ, এক্স্যাক্টলি ফর্মুলায় যা ছিল তাই।
সো এভাবে হচ্ছে আমি এই টেবিলটা মানে এখানে যেটা আমরা কনসোল দেখতেছেন সেটা ক্রিয়েট করব। তো এটাকে আরেকটু সুন্দর করে দেখাইতে চাইলে আমি হচ্ছে দুইটা প্যাকেজ ইউজ করতে পারি। একটা হচ্ছে নিটার প্যাকেজের ক্যাবল ফাংশন, আর একটা হচ্ছে ক্যাবল এক্সট্রা প্যাকেজের ক্যাবল স্টাইলিং ফাংশন। আমি যদি শুধু এইটা ইউজ করি, নিটার প্যাকেজের কেবলটা ইউজ করি, তাহলে যেটা হবে এরকম একটা HTML আউটপুট দেখাবে আমাকে। সো এটা হচ্ছে একটা HTML আউটপুট। ঠিক আছে, আমি চাইলে এখানে ফরম্যাটের জায়গাটায় অন্য কিছু লিখতে পারতাম, এখানে আমি টেক্সট লিখতে পারতাম। সরি সরি সরি, টেক্সট না, লেটেক। সো লেটেক লিখতে পারতাম। সেক্ষেত্রে হচ্ছে আমাকে এরকম একটা লেটেকের আউটপুট দিত, যেটাকে আমি চাইলে কপি করে অন্যখানে ইউজ করতে পারতাম। এখন আর কি কি অপশন আছে সেটা কিভাবে দেখবো? কেউ একজন বলেন তো, আমি জানি না, ধরেন এইটার কি কি অপশন আছে আমি জানি না, আমি কিভাবে দেখবো অপশনগুলো কি? ওকে, অ্যান্সার হচ্ছে ডকুমেন্টেশন। আমাকে এই ক্যাবলের ডকুমেন্টেশন দেখতে হবে। এই ফাংশনে আমি যাব, হেল্পে যাব, সো নিটার প্যাকেজের ক্যাবল ফাংশন। সেখানে আমার টার্গেট হচ্ছে এই ফরম্যাটের কি কি ভ্যালু হইতে পারে। তো আমি নিচে যাব, এই হচ্ছে আর্গুমেন্টস এর টাইপ জায়গাটা, সেখানে হচ্ছে এই যে ফরম্যাট, পাশে দেয়া আছে অনেক কিছু। সেইখানে আমি দেখতেছি পসিবল ভ্যালুস আর লেটেক, HTML পাইপ এবং সিম্পল, RST, জিরা, এরকম অনেক কিছু আছে, আপনারা ট্রাই করবেন। So, আমি যদি সিম্পলটা নেই, তো আমার টেবিলটা এরকম দেখাচ্ছে। তো যাই হোক, আমার টার্গেট হচ্ছে ধরেন একটা HTML টেবিল তৈরি করা, সেক্ষেত্রে আমি HTML দিব, দেন আবার পাইপ করে দিব, করে এই যে জিনিসটা এটা নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে কেবল এক্সট্রা প্যাকেজের কেবল স্টাইলিং ফাংশন। এটার ইউটিলাইজ যদি করি তাহলে দেখেন কি ঘটে। পাশে ভিউয়ার প্যানে আমি এরকম একটা টেবিল পাচ্ছি, এবং আমি যদি এখন এটা এক্সপোর্ট করি, লেটস সে এক্সপোর্ট, সেভ এস ওয়েব পেজ, দেন আমি আউটপুট ফোল্ডারটাতে গিয়ে এটাকে আমি সেভ করতেছি, আইরিস ডেটা ডেসক্রিপশন, লেটস সে এরকম একটা নাম দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করলাম। তো ভালো করে দেখেন আমি কি করি এখন। আমি ওয়ার্ড ফাইলে গেলাম, আচ্ছা অটোমেটিক এটা ওপেন হয়ে গেছে HTML ফাইলটা। ওয়ার্ড ফাইলে, সরি, আউটপুটে গেলাম, গিয়ে আইরিস ডাটা ডেসক্রিপশন যে ফাইলটা আমার ক্রিয়েট হয়েছে, একটা HTML ফাইল, আমি এটা HTML ফাইল হিসেবে ওপেন করতে পারি। কথা হচ্ছে আমার তো এটা দরকার নাই, আমার দরকার হচ্ছে একটা ওয়ার্ড ফাইল, মনে করেন। সো ওয়ার্ড ফাইল হিসেবে তাহলে আমি এটা ওপেন করব, রাইট বাটন ক্লিক, ওপেন উইথ ওয়ার্ড, হয়ে গেল, এটা আমার ওয়ার্ড ফাইল। এটা হচ্ছে আমার টেবিল। আমি এখন টেবিলটাকে সুন্দর একটা ডিজাইন দিলাম, লেটস এরকম একটা ডিজাইন দিলাম, হয়ে গেল। আমি চাইলে এখন এটা কপি করে আমার প্রয়োজনীয় কোনো একটা রিপোর্ট নিয়ে যেতে পারি। So, আমার ওই বসে বসে এখান থেকে ভ্যালু কপি করার ঝামেলাটা থাকলো না, এখান থেকে আমার ভ্যালুগুলো কপি করা লাগলো না। তো কাজটা ইজি হয়ে গেল। তো ওই জন্য হচ্ছে আমি ওই এক্সট্রা দুইটা প্যাকেজ ইউজ করছি, যাতে হচ্ছে আমার এইভাবে কাজটা ইজি হয়ে যায়। আমি জাস্ট HTML-টাকে হিসেবে সেভ করে ফেললাম, এবং পরবর্তীতে সেখান থেকে কপি করে নিয়ে নিলাম। এটুকু ক্লিয়ার? ওকে, সো এখন আমরা স্কিউরেন্স কার্ট্রিজে চলে আসি। এখানে এক্সাম্পলের মাধ্যমে দেখবো যে ঘটনাটা কি, কি বুঝায় আসলে। তো প্রথম 142 নম্বর লাইনে দেখেন আমি একটা সিড সেট করে নিছি। এটার কারণ হচ্ছে পরের কয়েকটা লাইনে আমি কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করে নিছি। যেমন এইখানে আমি স্যাম্পল ডেটা নামে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতেছি, যেটার ভিতরে তিনটা কলাম থাকবে বা তিনটা ভেরিয়েবল থাকবে। প্রথম ভেরিয়েবলটা হচ্ছে ভেক 1, এবং সেখানে 5000টা র্যান্ডম নাম্বার নিচ্ছি নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে। সো আর নর্ম ফাংশনটার কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে নাম্বার জেনারেট করা, র্যান্ডমলি কিছু নাম্বার পিক করবে এমন একটা ডিস্ট্রিবিউশন থেকে যে ডিস্ট্রিবিউশনটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। ওইটা কি জিনিস আমরা হচ্ছে আস্তে আস্তে ব্যাপারটা ক্লিয়ার হব। আমি হঠাৎ করে ব্যাপারটা বলতেছি না, কারণ হচ্ছে এই এক্সাম্পলগুলো দেখে দেখেই পরে রিলেট করতে সুবিধা হবে। পরেরটা হচ্ছে RT, এই ফাংশনটা। RT ফাংশনের মানে হচ্ছে আমরা একটা টি ডিস্ট্রিবিউশন থেকে, যেটা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 12, সো টি ডিস্ট্রিবিউশন থেকে আমি একটা আহ, আমি 5000টা ভ্যালু নিব, র্যান্ডমলি পিক করে নিব,
তার মানে এখানে আমরা একটা নাম্বার জেনারেট করতেছি। সিমিলারলি পরেরটা হচ্ছে আমি একটা পয়জন ডিস্ট্রিবিউশন থেকে 5,000টা নাম্বার নেব। সো ওই কাজটা এখানে করতেছে, এবং এখানে ওয়ান মানে হচ্ছে ওই ডিস্ট্রিবিউশনের প্যারামিটার। সো পয়জন ডিস্ট্রিবিউশনের একটা প্যারামিটার থাকে যেটাকে ল্যামডা বলে। সো ল্যামডাটা অ্যাকচুয়ালি ডেটার ওই ডিস্ট্রিবিউশনের শেপ কিরকম হবে সেটাকে নির্ণয় করে। সো আমরা আস্তে আস্তে এই সবগুলোই ক্লিয়ার হবো, বাট আপাতত আমি একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতেছি যেখানে কিছু র্যান্ডম নাম্বার নিতেছি আমি। কারণ আমি আসলে বসে বসে 5,000টা ডেটা মাথার থেকে টাইপ করবো, এটা তো পসিবল না। তো এক্সাম্পলটা দেখানোর জন্য আমি এই কাজটা করতেছি। সো আমি স্যাম্পল ডেটা ফ্রেমটা ক্রিয়েট করলাম। ওকে, যেখানে এটা আছে, এখানে হচ্ছে টোটাল 5,000টা অবজারভেশন অফ 3 ভেরিয়েবলস। প্রত্যেকটার মধ্যে 5,000টা করে অবজারভেশন আছে, ঠিক আছে। সো এই হচ্ছে সেই ভেরিয়েবল গুলো, ভেক্টর 1, ভেক্টর 2, ভেক্টর 3। সো এখন আমি যদি এটা রান দেই, এটা হচ্ছে ggplot2 এর ফাংশন। এই কোডগুলো আসলে আজকে দেখার কথা ছিল, ggplot2 আজকে দেখার কথা ছিল, বাট গতকালকে টাইম হয় নাই, তাই দেখানো পসিবল হয় নাই। সো এইখানে আমি যদি এটা রান দিই, দেখেন কি ঘটে। কুড নট ফাইন্ড ফাংশন ggplot। তো দেখছেন আমার এরর, আমার আমার কাজের মতো এরর থাকে। কারণ হচ্ছে আমি এতক্ষণ যে কোডগুলো রান দিয়ে আসছি, কোথাও কিন্তু ggplot2 প্যাকেজটা লোড দেওয়ার কিছু ছিল না উপরে। দেখছেন? সো ওই কারণে অ্যাকচুয়ালি এই এরর মেসেজটা আসছে আমার। সো আমি এখন এটা লোড দিয়ে নিব আগে। লাইব্রেরি ggplot2, মানে এখানে টু কেন অনেকে জিজ্ঞেস করতে পারেন। আসলে ggplot2 এর আগের একটা ভার্সন ছিল, ওই ভার্সনটাতে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার পাইপ দিয়ে মানে কানেক্টেড ছিল, কিন্তু এখানে দেখেন প্লাস দিয়ে কানেক্টেড। তো ggplot2 এর সাথে ডেনসিটি লেয়ার, তারপর সাথে র্যাপ লেয়ার, তারপর বিম, থিম লেয়ার, লেভেল লেয়ার, এগুলো হচ্ছে একটা লেয়ার। এই লেয়ারগুলো কানেক্টেড ছিল মানে ডিপ লেয়ারের মতো পাইপ অপারেটর দিয়ে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে একটা নতুন ভার্সন ক্রিয়েট করা হয়েছে যেখানে এই প্লাসটা ইউজ করা হয়, তো এখন এইটাই ইউজ হয়। আর প্রথম সেই ভার্সনটা আর ইউজ হয় না, সেই কারণে আসলে ওয়ান বলে কিছু নাই, আমরা আসলে ggplot2 নিয়ে কাজ করি। সো লাইব্রেরি ggplot রান দিলাম, এটা এখন আমার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। এবার আমি এটা রান দিচ্ছি। এই কোডের এক্সপ্লেনেশনে আমি আজকে যাচ্ছি না, এটা ggplot2 এর ক্লাসে আমরা ক্লিয়ার হব। দেখেন, আপনাদের মনে আছে কিনা, প্রথম যে ভেক্টরটা সেটা আমরা জেনারেট করছিলাম কি থেকে? নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে। গতকালকের স্লাইডটা মনে আছে কিনা আপনাদের? এই যে এইটা নর্মাল ডিস্ট্রিবিউশন, দেখতে একদম সুন্দর লাগতেছে, পুরা সিমেট্রিক, ডানে বামে সমান, এরকম হেলানো বেল কার্ভ। সেটা সেই নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো লাগতেছে, কারণ এটা অ্যাকচুয়ালি আমি নর্মাল ডিস্ট্রিবিউশন থেকেই ক্রিয়েট করছি, ঠিক আছে। পরেরটা দেখেন, এইটাও কিন্তু দেখতে নর্মাল ডিস্ট্রিবিউশনের মতোই লাগতেছে, কিন্তু এটা কিন্তু আমি মানে জেনারেট করছি অন্য একটা ডিস্ট্রিবিউশন থেকে, নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে না। সো যদিও আমি চোখের দেখায় দেখতেছি এটা নর্মাল, আসলে সে নর্মাল না। এবং এটার প্রমাণ আমরা পাবো যখন এটার স্কিউনেস, কার্টুনেসিস এগুলা ক্যালকুলেট করব, তখন আমরা এই প্রমাণটা পেয়ে যাব। এবং সামনে এগুলোর প্রমাণ আরো ভালো করে পাবো যখন হচ্ছে আমরা টেস্ট স্ট্যাটিস্টিক সম্পর্কে আইডিয়া পাবো, মানে হাইপোথিসিস টেস্ট যখন করব তখন। আর 3 নম্বর যে ভেক্টরটা, এটা তো আমরা জেনারেট করছি পয়জন ডিস্ট্রিবিউশন থেকে। পয়জন ডিস্ট্রিবিউশনের শীটটা আসলে এরকম। এখানে কারণ হচ্ছে, এরকম হওয়ার কারণ হচ্ছে এটা ডিসক্রিট, একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালুর কানেকশন নাই, মানে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন না। যে কারণে দেখা যাচ্ছে জিরোতে অনেকগুলো ভ্যালু আছে, তারপর হঠাৎ করে ওয়ানে অনেকগুলো ভ্যালু আছে, মাঝখানে কিছু নাই, তারপর টুতে অনেকগুলো ভ্যালু। যে কারণে এই ডিস্ট্রিবিউশনটা দেখতে এরকম হয়ে গেছে। এবং আপনি যদি, মানে আপনারা যদি খেয়াল করেন, আমি টেবিলটা দেখি, ফ্রিকোয়েন্সি টেবিল, টেবিল অফ স্যাম্পল ডেটা, আমি ভেক্টর 3। তাহলে দেখেন, জিরো হচ্ছে প্রায় 1834 বার আসছে, ওয়ান আসছে 1828 বার, টু আসছে 899 বার। সো এই যে এক একটা এরকম পিক দেখা যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি একটা ভ্যালুর পিক। জিরোর সংখ্যা হচ্ছে এতগুলা, ওয়ানের সংখ্যা হচ্ছে এতগুলা, এরকম ভাবে
ফাইভ পর্যন্ত গেছে, ফাইভের সংখ্যা হচ্ছে 18টা মাত্র, সেই জন্য হচ্ছে অনেক নিচে। আর এই পাশে কিন্তু ফ্রিকোয়েন্সি, আচ্ছা এখানে ফ্রিক লেখা কেন, এই পাশে হচ্ছে ডেনসিটি। তো ডেনসিটি মানে হচ্ছে কি, যে আমি যদি পুরো এরিয়াটার টোটাল নেই তাহলে ওয়ান আসবে। তো তার মানে আমি যদি এই পর্যন্ত নেই তাহলে কিরকম হইতে পারে সেই হিসেবে আর কি, এই পুরো রেঞ্জটা ওয়ানের বেশি কখনোই হবে না, ইভেন 0.5-এর বেশিও উঠবে না, দেখা যাবে যে এরকম 0.5-এর নিচে থাকে। তো এখানে একটু বেশি উঠছে কারণ হচ্ছে এই দুইটাই অনেক বেশি হয়ে তারপরে আবার কমে গেছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার, ফিগার থেকে আমরা একটা আইডিয়া পাইলাম। এখন আমরা একটু ডিসক্রাইব করবো বিভিন্ন ভাবে। প্রথমে হচ্ছে আমরা ডেসক্রাইব ফাংশনটা ইউজ করব, যে ফাংশনটা আমাদের সাইট প্যাকেজের অন্তর্ভুক্ত। তো প্রথমে আমাদেরকে সাইট প্যাকেজটা লোড দিতে হবে, দেন ডেসক্রাইবটা লোড দিলাম। দেখেন ডেসক্রাইব আমাদেরকে কত কিছু দিচ্ছে, এত কিছু আমরা সামারিতে পাইতাম না। সামারি ফাংশন যদি রান দিই, দেখেন বিল্ট ইন যে সামারি ফাংশনটা আছে সেখানে যদি আমি স্যাম্পল ডাটাটা পাস করি, আমরা কি কি পাই? আমরা পাই মাত্র মিনিমাম, ম্যাক্সিমাম, ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান, মিন, মিডিয়ান, থার্ড কোয়ার্টাইল ইত্যাদি। কিন্তু ডেসক্রাইব ফাংশনটার মধ্যে আমি আমার ডেটা সেটে যতগুলো নিউমেরিক ভেরিয়েবল আছে, প্রত্যেকটা ভেরিয়েবলের নাম্বার, মানে ভেরিয়েবলের সিরিয়াল, সেটাতে কতগুলো কমপ্লিট নাম্বার ভ্যালু ভ্যালু আছে, সেটার মিন কত, সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এভাবে মিডিয়ান কত, এখানে ট্রিমড মিন দেখা যাচ্ছে। সো ট্রিম মিন মানে হচ্ছে যে টপ কিছু পার্সেন্ট ভ্যালু এবং বটম কিছু পার্সেন্ট ভ্যালু বাদ দিয়ে তারপর হচ্ছে মিন ক্যালকুলেশন, এটা হচ্ছে ট্রিমড মিন। তারপর হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, এটার কথা বলছিলাম এই যে এখানে ছিল মনে হয়, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, সেটা দেখাই নেই, বাট এটাও একটা মেজার, ভেরিয়েবিলিটি মেজার করার একটা ফাংশন। তারপর মিনিমাম, ম্যাক্সিমাম, রেঞ্জ, স্কিউনেস, আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে স্কিউনেস এবং কার্টোসিস। সো কোথায় গেল, সো স্কিউনেস কার্টোসিসটা দেখেন, ভেক্টর ওয়ানে, ভেক্টর ওয়ান তো নর্মাল ডিস্ট্রিবিউশন ছিল। সো আইডিয়াল কেসে, খুবই আইডিয়াল সিনারিওতে নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্টোসিস এবং স্কিউনেস দুইটাই জিরো হওয়ার কথা। সো আমরা যেহেতু এখানে র্যান্ডমলি স্যাম্পলিং করছি, আমরা আসলে ফুল সিনারিও সেরকম নাও পাইতে পারি, অল্প একটু কম বেশি হইতে পারে। দেখেন স্কিউনেসটা কিন্তু অলমোস্ট জিরোর কাছাকাছি, -0.02, মানে প্রায় নেগলিজেবল, জিরোই বলা যায়। সিমিলারলি কার্টোসিসটা দেখেন 0.01, তার মানে এটাও জিরোই বলা যায়। তার মানে এটা হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন, প্রায় আমি শিওর ভাবে বলতে পারি। পরেরটা কি ছিল, এটা ছিল টি ডিস্ট্রিবিউশন, এবং টি ডিস্ট্রিবিউশন অবশ্যই নর্মাল ডিস্ট্রিবিউশন না, নাম ওই যেহেতু আলাদা। এটার ক্ষেত্রে দেখেন স্কিউনেসটা জিরো, মানে হচ্ছে একদম এরকম সুন্দর স্কিউনেস নাই, কোনো ডানে বামে কোনো কিছু নাই, একদম সিমেট্রিক। কিন্তু এটার কার্টোসিসের ভ্যালুটা পজিটিভ, জিরোর চেয়ে বড়, 0.71। সো এটা কখন হয়, জিরোর চেয়ে বড় কখন হয়, যখন আমরা একটা লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশন পাই। সো লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশন হয়ে গেল, তাহলে তার মানে এটা আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন না। সো এই মেজারটা দিয়ে আমরা আসলে বলতে পারতেছি, ভিজুয়ালাইজ করে যদিও মনে হচ্ছে নর্মাল, আসলে সে নর্মাল ডিস্ট্রিবিউশন না। ফাইনালি হচ্ছে আমাদের ভেক্টর থ্রি, যেটা আসলে আমাদের পয়জন ডিস্ট্রিবিউশন থেকে নেওয়া হয়েছিল। এটার ক্ষেত্রে দেখেন স্কিউনেসটা পজিটিভ, 0.96, অলমোস্ট ওয়ানের কাছাকাছি চলে গেছে। সো আমরা যদি স্কিউনেসের দিকে তাকাই, স্কিউনেসের ভ্যালু যদি জিরোর চেয়ে বড় হয়, সেটা কি ধরনের স্কিউড ডিস্ট্রিবিউশন? পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। সো আমাদের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। দেখেন এই পাশে লেসটা কিন্তু এই পাশে ডান দিকে, সো এটা আমাদের পজিটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন। সো এটা হচ্ছে জিরোর চেয়ে বড়, তাই এটা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। আর এটা তো অবভিয়াসলি কার্টোসিস তো থাকবেই, জিরোর চেয়ে বড়। সো কার্টোসিস এরকম, তার মানে কি, তার মানে হচ্ছে এটাও লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশন। অল্প কিছু ভ্যালু অনেক বেশি পরিমাণে থাকতে পারে, এখানেও সেটাই দেখা যাচ্ছে যে অল্প কিছু পরিমাণ ভ্যালু বেশি পরিমাণে থাকতেছে। এই তো। তো এখন এইরকম আরো বেশ কিছু জিনিস আছে, যেমন ডেস্ক টুলস একটা প্যাকেজ আছে। তো এটার কথা হচ্ছে, আমি যে এত প্যাকেজের কথা বলতেছি, কেন প্রয়োজন এত প্যাকেজ? কারণ শুধু যে এই না যে ডেস্ক টুলস এর মধ্যে শুধু এই ফাংশন আছে তাই না, এটা ছাড়া আরো অনেক ফাংশন আছে, এবং সেটার
আপনাদের এক্সপ্লোর করার সুযোগ আছে। তো ডেস্ক টুলসে যাবেন, দেন এখানে ক্লিক করে দেখবেন কি কি আছে না আছে, জাস্ট নামগুলো দেখেন। তারপর হচ্ছে একটা পড়ে দেখেন যে এখানে কি আছে, এটা কি আমার দরকার কিনা, আমার জীবনে কোনো প্রয়োজন হইতে পারে কিনা, আমার ডিসিপ্লিনের সাথে যায় কিনা। সে হচ্ছে আপনার ওই ব্যাপারটা রিলেট করার চেষ্টা করেন। সো এখানে তো আমরা সরাসরি একটা টেবিলের মতো পাচ্ছি। এখন আমার যদি প্রয়োজন হয় জাস্ট একটা ভ্যালু, শুধু স্কিউনেস, আমি কি করবো? আমি কি জাস্ট এই পুরোটা রান দিব আবার? দরকার নেই, আমার পুরো টেবিল দরকার নেই। আমি তখন টেক্সট টুলসের কিংবা E1071 কিংবা মোমেন্টস, এরকম তিনটা প্যাকেজ আছে। তিনটা প্যাকেজই স্কিউনেস এর জন্য ফাংশন আছে, আবার কার্টোসিস এর জন্য ফাংশন আছে। ঠিক আছে, তো এগুলো রান দিলেও আমরা সেম ভাবে স্কিউনেস কার্টোসিস এগুলো পেয়ে যাব। এখন আমরা একটু কিছু এক্সট্রা জিনিস দেখবো তার আগে। কোয়েশ্চেন্স, আপনাদের কারো কোনো? সো আরেকটা যেটা ছিল ইডিএ উইথ প্যাকেজেস, নতুন একটা সেকশন শুরু হচ্ছে এখন। তো আমরা এখন অনেকগুলো প্যাকেজ দেখবো, প্রত্যেকটাই ইউনিক, তাদের নিজস্ব কাজ আছে। তো ধরেন আমি এখন পুরো কাজের জন্য যে ডাটা ইউজ করবো সেটা হচ্ছে স্টুডেন্ট সার্ভে ডাটা। এটার সাথে আপনারা অলরেডি পরিচিত যারা অ্যাসাইনমেন্ট করছেন, যারা করেন নাই তারা তো ক্লাসে দেখছেন। তো আমি এটা লোড দিচ্ছি, স্টুডেন্ট, এই হচ্ছে আমার সেই ডেটা। অনেকগুলো কলাম আছে এখানে। তো আমি স্ট্রাকচারটা দেখতে পারি str ফাংশন দিয়ে। স্ট্রাকচারটা তো আসলে কিছু না, জাস্ট এইটাই আমি এখানে দেখতেছি। তারপর আমরা সামারিটা চেক করতে পারি, এই হচ্ছে আমাদের সামারি। তো এই বিষয়গুলো আমরা অলরেডি জানি। এখন আপনারা তো অলরেডি গ্রুপ বাই এর একটা ইউজ দেখে ফেলছেন, কিন্তু বেস আর একটা ফাংশন আছে যেটা হচ্ছে এগ্রিগেট। এগ্রিগেট ফাংশনটা অলমোস্ট গ্রুপ বাই এর মতোই কাজ করে। গ্রুপ বাইতে যেরকম আমরা সার্টেন কিছু গ্রুপ ওয়াইজ সামারি স্ট্যাটিস্টিক্স বের করি, এখানেও সেম কাজ করা পসিবল। সো এগ্রিগেট ফাংশনটার তিনটা বেসিক আর্গুমেন্টের ভ্যালু অবশ্যই পাস করতে হবে। প্রথমটা হচ্ছে আমি কিসের মেজার চাচ্ছি। So, আমি চাচ্ছি হচ্ছে স্টুডেন্ট ডেটা সেটের এইজের মেজার। সো আমি এইভাবে হচ্ছে ডাটাটা দিয়ে দিলাম। এখন এটা এইভাবে দেওয়া যায়, আবার $সাইন দিয়ে এইজও লেখা যায়, কোনো সমস্যা নেই। দুইটাই রান দিলে আমি সেম পুট পাবো। সো আউটপুটটা আমি এভাবে পাই। তো এটার সমস্যা হচ্ছে, বেস আর এর সমস্যা হচ্ছে ফ্লেক্সিবিলিটি খুব কম। আমার হাতে ফ্লেক্সিবল অপশন নাই। আমি চাইলে এক্স এর কোনো নাম চেঞ্জ করতে পারতেছি না, তো কোনো উপায় নেই। আমি অনেক ট্রাই করছি, আমি খুঁজে পাইনি। তো সেই জন্য হচ্ছে দেখানোর জন্য দেখাইলাম, বাট আলটিমেটলি আমি এটা কখনো ইউজ করব না, বাট আমি সাজেস্টও করবো না। আমরা ইউজ করবো ডিপ্লেয়ার। তো আমি ডিপ্লেয়ারটা আবার লোড দিই। তো দেখেন আমি গ্রুপ বাই করে সামারি দেখতেছি, তারপর আবার পার্সেন্টেজও দেখতেছি, সবকিছু এখানে একসাথে হয়ে যাবে। সেটা যদি আমি ফার্স্টে রান দিই, দেখেন কি কি থাকতেছে। আমি স্টুডেন্ট ডেটা সেট থেকে দুইটা ভেরিয়েবল অনুযায়ী গ্রুপিং করছি, একটা হচ্ছে জেন্ডার, একটা হচ্ছে গ্র্যাড ইন্টেনশন আছে কিনা, সে আসলে মাস্টার্স করতে চায় কিনা। তো জেন্ডার, সেখানে দুইটা ক্যাটাগরি ছিল, মেল ফিমেল। আর গ্র্যাড ইন্টেনশনে তিনটা ক্যাটাগরি ছিল, যে ইয়েস নো এবং আনডিসাইডেড। সে এখনো জানে না সে করবে না, এই করবে না, এরকম। এবং এখানে ফিমেলের পরিমাণ নোতে ছিল 16 জন, এভাবে হচ্ছে অন্যগুলো ইনফরমেশন পাওয়া যাচ্ছে। এবং যারা এখানে গ্র্যাড ইন্টেনশন নো দিছে ফিমেলদের মধ্যে, তাদের এভারেজ এজ কত, তারপর মেলদের মধ্যে যারা আনডিসাইডেড দিছে তাদের এভারেজ এজ কত, এই ধরনের ইনফরমেশনগুলো আমি এখানে ক্যালকুলেট করছি। কিভাবে করছি? গ্রুপ বাই করার পরে পাইপ করে দিছি সামারাইজের ভেতর। এবং এই যে টোটাল কলামটা আসলো, এই টোটাল কলামটা আসছে হচ্ছে এন, এটার মাধ্যমে। তো স্মল এন দেন ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ, এটা দিয়ে আমরা টোটাল মানে ফ্রিকোয়েন্সিটা পাই। সো এই ক্যাটাগরিতে ফ্রিকোয়েন্সি কত, এই ক্যাটাগরিতে ফ্রিকোয়েন্সি কত, এইভাবে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিটা পাই। এবং এখানে একটা নতুন জিনিস দেখবেন যেটা আগে ছিল না, সেটা হচ্ছে এই ডট গ্রুপস ইকুয়াল টু ড্রপ লাস্ট কিংবা ডট গ্রুপস ইকুয়াল টু ড্রপ, এই বিষয়টা হচ্ছে নতুন, যেটা আগে ছিল না। এবং এইটার পরে আমরা আগে কি করছিলাম, এইটুকু রান দিয়ে কাজ শেষ, মিন এজ পর্যন্ত আছে। কিন্তু পরবর্তীতে আমি তো, এটা তো একটা ডেটা ফ্রেম, রাইট? সো এই ডেটা ফ্রেম নিয়ে আমি পরবর্তীতে আরো কাজ করতে পারি। আমি যদি এভাবে দেখাই, কপি করে
লেটস সে আমি হচ্ছে এই যে এটা রান দিলাম, এটা রান দিলে আমি এটা পাচ্ছি। আমি চাচ্ছি যে টোটাল অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। সেই হচ্ছে হচ্ছে আমি পাইপ দিব, অ্যারেঞ্জ ডিসেন্ডিং অর্ডার অফ টোটাল। তো তাহলে দেখা যাচ্ছে যে টোটাল 24 জন মেইল যারা গ্রেড ইন্টেনশন ইয়েস আছে এরকম হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক। তার মানে হচ্ছে এখানে যেহেতু আমার আউটপুট সবসময় ডেটা ফ্রেম থাকতেছে, আমি চাইলে এইটাকে আরো কাজ করতে পারি। পার্সেন্ট দিয়ে ফিল্টার ফিল্টার করতেছি, জেন্ডার ইকুয়াল টু, আরে ইকুয়াল টু মেল। এটা আবার একটা ইকুয়াল দিয়েন না, এটা হচ্ছে ডাবল ইকুয়াল দিতে হবে, আদারওয়াইজ এখানে ভুল দেখাবে। ভুল দেখাবে মানে সে জানে যে এটা একটা কমন এরর, তো সেই জন্য হচ্ছে এইভাবে এরর মেসেজটা দেওয়া থাকে, যে এটা ডাবল ইকুয়াল হবে। সো তার মানে আমি এখানে মিউটেটও ইউজ করতে পারি। তো আমি ধরলাম মিউটেট পার্সেন্টেজ চাচ্ছি, কারণ আমি এখানে টোটাল জানি, টোটাল কত সেটা জানি, এবং আমার দরকার পার্সেন্টেজ। কথা হচ্ছে পার্সেন্টেজ সরাসরি ক্যালকুলেট করা যায় না, আমাকে হচ্ছে এরকম মিউটেট করে ক্যালকুলেট করতে হয়। তো তাই যদি হয়, ধরলাম আমি কলামটার নাম দিতে যাচ্ছি পার্সেন্টেজ ইকুয়াল টু হচ্ছে এই কলামটা ডিভাইডেড বাই সাম অফ দিস কলাম। ঠিক আছে, তো আমি যদি লিখি টোটাল ডিভাইডেড বাই সাম অফ টোটাল এবং রান দেই, আমার পার্সেন্টেজটা চলে আসলো। তো এখানে যদি আমি টোটাল পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ কলমটা যে পাইলাম, এখানে সবগুলোর টোটাল যদি নেই, আমি পাবো হচ্ছে 1। 14% প্লাস 18% প্লাস 16% এভাবে করলে আমি 1 পাবো। ঠিক আছে, এখন ধরেন আপনার টার্গেট হচ্ছে এই যে সবগুলোর পার্সেন্টেজ না, আপনার টার্গেট হচ্ছে যে জেন্ডারের মধ্যে কত পার্সেন্ট নো, কত পার্সেন্ট আনডিসাইডেড, আবার মেইলের মধ্যে কত পার্সেন্ট নো, কত পার্সেন্ট আনডিসাইডেড, এরকম জানা। তো সেই ধরনের ক্ষেত্রে আমাদের গ্রুপিংটা চেঞ্জ করতে হবে। তো সেই কাজটাই আসলে গ্রুপস ড্রপ হবে কিনা, ড্রপ লাস্ট হবে কিনা, সেইগুলো দিয়ে আমরা এই কাজটা করতে পারি। সো আমি যদি এখান থেকে এটা সরাই দিই, আচ্ছা সব সেম হয়ে গেল কিভাবে? সো আমি যদি এখন এটা রান দিই, তাহলে দেখেন ঘটনাটা কি ঘটলো। আমি এখানে কিছু দেই নেই, ঠিক আছে, ড্রপ বা গ্রুপস এরকম কোনো আর্গুমেন্ট ইউজ করিনি, সামারাইজের ভেতরে কোনো আর্গুমেন্ট ইউজ করিনি। আমি সরাসরি যে সামারিগুলো চাচ্ছি সেগুলো দিছি, দেন মিউটেট করে দিছি টোটালের জন্য। এখন দেখেন জিনিসটা আমার মিসলিডিং হয়ে গেল। আমি ভাবতেছি যে আমার যে টোটাল স্টুডেন্টস ছিল তাদের মধ্যে মেল নোতে আছে হচ্ছে 29%। বাট দেখেন আমার ইন্টারপ্রিটেশনটা ভুল, কারণ এই ফিমেল নো কিন্তু 29.1% না। এটা অ্যাকচুয়ালি কি হইলো, হ্যাজ গ্রুপড আউটপুট বাই জেন্ডার, মানে ফিমেলের কত পার্সেন্ট এইখানে আছে, ফিমেলের কত পার্সেন্ট এখানে আছে, সেই ইনফরমেশনগুলো এখানে আসতেছে। সো এই যে গ্রুপিং জিনিসটা আমাদেরকে সেই ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, যে আমি যদি গ্রুপসটা সরাই দিই, ড্রপস করে দিই, আচ্ছা তো অলরেডি লিখে গেছে, বারবার লিখতেছি, তখন হচ্ছে আমাকে টোটাল পার্সেন্টেজটা দিচ্ছে। এখন ধরেন আমি গ্রুপিংটা অন্যরকম চাচ্ছি, সেক্ষেত্রে আমি ড্রপ লাস্ট দিলে কি হয় চেক করে দেখি। তো ড্রপ লাস্ট দিলে আমি অ্যাকচুয়ালি 29.1, 29.1, 38.2, হ্যাঁ। সো লাস্টের যেটা ছিল গ্রেড ইন্টেনশন, ওইটা ড্রপ হয়ে গেছে। সো আমার গ্রুপিংটা হচ্ছে এখন জেন্ডারের বেসিসে। তো আমি যদি এখন গ্রেড ইন্টেনশনের বেসিসে আমার গ্রুপিংটা চাই, একটা শর্টকাট হচ্ছে আমি জাস্ট এই গ্রুপ বাই এর এই জায়গাটাতে ভেরিয়েবলগুলোকে উল্টাই দিব। আমি জেন্ডারটাকে সামনে নিয়ে আসতে পারি, গ্রেড ইন্টেনশনটাকে পরে রাখতে পারি। তখন দেখেন আমার গ্রুপিং স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, যে নো, এই নো এর মধ্যে ফিমেল কত পার্সেন্ট, 51%। নো এর মধ্যে মেল কত পার্সেন্ট, 48.4%। সো এই দুইটা অ্যাড করলে আমার 100% হবে। সিমিলারলি আনডিসাইডেড এর মধ্যে ফিমেল কত পার্সেন্ট, 55.3%। আনডিসাইডেড এর মধ্যে মেল কয় পার্সেন্ট, 44.7%। সো গ্রুপিংটা তখন হয়ে গেল গ্রেড ইন্টেনশনের বেসিস। এইভাবে হচ্ছে আমরা গ্রুপ, এই যে ডট গ্রুপস যে আর্গুমেন্টটা সামারাইজের ভিতরে আছে,
সেটা হচ্ছে আমরা এভাবে ইউজ করতে পারি। এখন এই যে আমাদের কাছে টেবিলটা আসলো, মনে করেন আমার আসলে মিন এইজও প্রয়োজন নাই, আমার পার্সেন্টেজও প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে একটা ক্রস টেবিল। ক্রস টেবিল মানে হচ্ছে এক পাশে গ্রেড ইন্টেনশন কতগুলো সেটা থাকবে, আরেক পাশে জেন্ডারের ইনফরমেশন গুলো থাকবে। তো যেমন এটা আমি রান দিই, এক্স্যাক্টলি এটা। তাহলে আমরা কি পাচ্ছি, যে ফিমেলের মধ্যে আনডিসাইডেড এর সংখ্যা হচ্ছে 19,650, মেলের মধ্যে আনডিসাইডেড এর সংখ্যা হচ্ছে 16,595। এইভাবে হচ্ছে আমরা একটা টোটাল পেতে পারি। টোটাল পাওয়ার আরেকটা ওয়ে তো আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে টেবিলের ফাংশনটা ইউজ করা। টেবিলের ভিতরে যদি আমি আমার কলামগুলো দিয়ে দিই, একটা হচ্ছে স্টুডেন্ট ডেটা ফ্রেমের জেন্ডার, আর একটা হচ্ছে স্টুডেন্ট ডেটা ফ্রেমের গ্রেড ইন্টেনশন। সো এটা রান দিলে আমরা সেম টেবিলটাই পাবো। বাট ও, সরি সরি সরি, আমার আগের এক্সপ্লেনেশন একটু ভুল হয়ে গেছে। আমি এইটার এক্সপ্লেনেশন বলতেছিলাম, বাট অ্যাকচুয়ালি তো উল্টাটা হয়েছে। এইখানে অ্যাকচুয়ালি স্পেন্ডিং এর টোটালটা আমরা পাচ্ছি, ঠিক আছে? এই ডাটা সরি, কেউ তো খেয়াল করেন নাই। স্টুডেন্ট ডাটাতে দেখেন, আমাদের একটা নতুন কলাম ছিল, সরি একটা এক্সট্রা কলাম ছিল, সেটা হচ্ছে স্পেন্ডিং, ঠিক আছে? সো এক্স স্টেপস যে ফাংশনটা, এক্স স্টেপস ফাংশনটার কাজ হচ্ছে প্রথমে একটা আলাদা কলাম দিব, যে কলামটাতে ধরেন কিছু একটা ইনফরমেশন আছে যেটা টোটাল চাচ্ছি আমি, কোনো ক্যাটাগরি ওয়াইজ। যেমন এখানে আমি চাচ্ছি জেন্ডার এবং গ্রেড ইন্টেনশন ওয়াইজ স্পেন্ডিংটা কিরকম সেটা জানতে চাচ্ছি। তো সেটা আসলে একটা আমরা এক্স স্টেপস ফাংশনটা দিয়ে পাই। এবং এক্স স্টেপস ফাংশনের সমস্যাটা হচ্ছে সে আমাকে শুধু টোটাল কত সেটাই দেয়, কোন একটা স্পেসিফিক ভেরিয়েবলের টোটাল কত সেটাই দেয়, আমাদেরকে আর কিছু দিতে পারে না। সেটা একটা লিমিটেশন, বাট ছোটখাটো ক্ষেত্রে ফার্স্ট কোনো কিছু এক্সপ্লোর করার জন্য এটা এনাফ। তো তখন হচ্ছে আমাকে কষ্ট করে এই জিজি প্লট এর ফাংশন লিখতে হবে না তখন। এখন এই যে এক্স স্টেপস দিয়ে আমি যেটা পাচ্ছি, এই জিনিসটা আমরা জিজি প্লট দিয়েও পেতে পারি। কিভাবে? আমি যদি একটু সুন্দর করে লিখি, কপি করে নিচে চলে আসলাম, ধরলাম মিন এজটা থাকলো, গ্রুপসটা থাকলো, পার্সেন্টেজটা সরায় দিই। আমার প্রয়োজন হচ্ছে টোটাল, কোথায় গেল টোটাল স্পেন্ডিংটা জানা। So আমি এটা নাম দিচ্ছি টোটাল স্পেন্ডিং নামে একটা কলাম ক্রিয়েট হবে, সাম অফ টোটাল স্পেন্ডিং। সো হয়ে গেল এক্স্যাক্টলি সেম, যে নোতে ফিমেল ছিল 14,630, যেটা হচ্ছে নোতে ফিমেল 14,630। এইভাবে হচ্ছে আমরা কলামটা পেয়ে যেতে পারি ইজিলি। এখন এই বিষয়গুলো কেন হ্যান্ডি, কখনো কখনো আমাদের কাছে এই বিষয়গুলো হ্যান্ডি হবে কখন, যখন আমাদেরকে সেম ক্যালকুলেশন বারবার করার প্রয়োজন হচ্ছে। লেটস সে আমি কোনো একটা প্রজেক্টে কাজ করতেছি যেখানে ডেটা কালেক্ট হচ্ছে রিসার্চের জন্য, প্রতিদিনই আমাকে একটা রিপোর্ট দিতে হয় সুপারভাইজারকে বসে বসে। তখন আমি কি এক্সেলে বসে বসে ডেটা ক্রিয়েট করব, মানে টেবিল ক্রিয়েট করব, জেনারেট করব, পিভট বানাবো? না, আমি যা করবো সেটা হচ্ছে এরকম একটা কোড প্রথম দিন বসে বসে লিখবো, পরের দিন যখন চাবে আমি জাস্ট কোডটা রান দিব, টেবিলটা জেনারেট হবে সুন্দর মতো। এখানে হয়তো এইচটিএমএল আসতে পারে বা আমি কপি করতে পারি, যেভাবে সুবিধা আমি জাস্ট ওইটুকু নিয়ে রিপোর্টটা দিয়ে দিব। তো তখন হচ্ছে আমার এই যে ধরেন প্রত্যেকটা স্টেপ ম্যানুয়ালি করা ওই প্রবলেমটা থাকবে না। এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর সুবিধা। আর টেবিল তো অলরেডি দেখছি। আর একটা হচ্ছে কাউন্ট। সো কাউন্ট ফাংশনটা ডিপ লেয়ারের পার্ট, এটা জাস্ট আমাকে কাউন্ট দিবে জেন্ডার এবং গ্রেড ইন্টেনশনের কাউন্ট কত, রান দিলে এইভাবে হচ্ছে এনটা দিবে আর কি, যেটাকে আমরা অলরেডি ইউজ করছি এই জায়গায়। এখন এটা আবার নাম চেঞ্জ করা যায় না, নাম চেঞ্জ করতে হলে রিনেম ইউজ করতে হয়। রিনেম কাউন্ট ইকুয়াল টু এন, তখন হচ্ছে এন এর জায়গায় কাউন্ট বসে যাবে। তো এখন আমরা স্কিম ফাংশনটা একটু দেখি। আমার হাতে ধরেন একটা ডাটা সেট আসছে যেটা সম্পর্কে আমার বিন্দু মাত্র আইডিয়া নাই, আমি সরাসরি স্কিমার প্যাকেজ লোড দিব, সেটার ভিতরে স্কিম নামে একটা ফাংশন আছে, সেখানে আমি ডেটা ফ্রেমটা পাস করে দিব। হয়ে গেল, আমার যা যা প্রয়োজন সবকিছুর একটা আইডিয়া আমি এখান থেকে পেয়ে যাব। পাচ্ছি ডেটার সামারি, টোটাল কয়টা কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, কি কি টাইপের ডেটা আমার হাতে আছে, জেন্ডারে আসলে
অবশ্যই এগুলো ক্যারেক্টার ভেরিয়েবল, সো এটার আসলে কোনো মিনিং নাই। So এটা আমরা ইয়া করতে পারি, ইগনোর করতে পারি। আমাদের কাছে লিখতে পারে এইগুলা। এখানে আমরা অ্যাকচুয়ালি কি কি পাচ্ছি দেখেন, কমপ্লিশন রেট কতটুকু, যে ডেটাতে কোনো মিসিং আছে কিনা। সো ওয়ান মানে হচ্ছে 100% ডেটা আমাদের হাতে অ্যাভেলেবেল। এভারেজ পাচ্ছি, আইডির এভারেজ আসলে মিনিংফুল কিছু না। এইজের এভারেজ পাচ্ছি, জিপি এর এভারেজ, মানে এখানে যতগুলো নিউমেরিক ভেরিয়েবল আছে সবগুলোর এভারেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, P0। এখন কেউ একজন বলেন তো আমাকে, P0 মানে কি? 0 পার্সেন্টাইল, এটা আসলে কি মিন করতেছে? আমি শুন 0%। পার্সেন্টাইল। হ্যাঁ, 0 পার্সেন্টাইল অ্যাকচুয়ালি কি মিন করে? 100 পার্সেন্টাইল কি মিন করে? আমি বলবো ভাইয়া, হ্যাঁ ভাই বলুন। আপনার ডাটাটা 0 পয়েন্টে মানে মিনিমাম যত থাকে তত শুরু হয়, এবং 100% হচ্ছে ম্যাক্সিমাম যেটা থাকে। ইয়েস, কারেক্ট অ্যান্সার। আর তাহলে P50 মানে কি? মিডিয়ান ভ্যালু, ঠিক আছে। রাইট। জি। হ্যাঁ। আর P25 কোয়ার্টাইল 1, এটা কোয়ার্টাইল 3 বা থার্ড কোয়ার্টাইল। তো এখান থেকে হচ্ছে আমার সবগুলা নিউমেরিক ভেরিয়েবলের সবগুলা সামারি স্টেট পেয়ে যাচ্ছি। সবগুলা না, মানে কয়েকটা পাচ্ছি, কিছু পাচ্ছি না। বাট এখান থেকে আরেকটা যেটা ইউজফুল, সেটা হচ্ছে একটা ফিগার পাই আমরা, খুব ছোট ছোট দেখতে, হিস্টোগ্রামের মতো। এবং এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে আসলে এটাতে কিরকম আছে। যেমন এখানে দেখা যাচ্ছে খুবই পজিটিভ স্কিউড, এইটা খুবই পজিটিভলি স্কিউড, এটা প্রায় নর্মালের মতো, বাট নেগেটিভ একটু স্কিউড থাকতে পারে। So খুবই ছোট, বাট একটা হালকা আইডিয়া পাওয়া যায় ডেটা সম্পর্কে। এরকম আরো আছে। সাইক প্যাকেজের এটা অলরেডি আমরা দেখছি। সাইক প্যাকেজে ডিসক্রাইব দিয়ে তো আমরা এই যে অনেক কিছু পাই, স্কিউনিস, কার্টোসিস, বাট এক্সট্রা কিছু জিনিস ছিল, সেটা হচ্ছে পাওয়ার জন্য খুব সম্ভবত এই যেমন IQ=ট্রু, এই আর্গুমেন্ট ইউজ করে আমরা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা পাই, যেটা হচ্ছে বাই ডিফল্ট দেয় না। এখন দেখেন এই জিনিসটা না নিচের লাইনে চলে আসছে, এটার কারণ হচ্ছে এখানে জায়গা নাই। আমি যদি এটা আবার রান দিই, এখন ওইটা নিচের লাইনে চলে যাবে না, এটা উপরে পাশাপাশি থাকবে। সো আরেকটা আছে সাইড প্যাকেজের ফাংশন, সেটা হচ্ছে ডেসক্রাইব বাই। তো ডেসক্রাইব বাই হচ্ছে আর কিছু না, যে আমি যদি কোনো গ্রুপিং করে সামারিটা চাই, যেমন গ্রুপ আর্গুমেন্টের মধ্যে আমি দিয়ে দিলাম স্টুডেন্ট ডেটা ফ্রেমের জেন্ডার অনুযায়ী আমি সামারি স্টার চাচ্ছি বা ডেসক্রাইব করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি এটা রান দিই, আমি পাবো হচ্ছে, আচ্ছা আমি এটা আবার রান দিই। হ্যাঁ, আমি পাবো হচ্ছে দুইটা গ্রুপের জন্য ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে ফিমেলের জন্য এরকম, আর একটা হচ্ছে মেলের জন্য এরকম। সো বোঝা গেল এই জায়গাটা, আশা করি এটা তো আসলে নতুন কিছু নাই, তবে একটা জিনিস নতুন মনে হচ্ছে, সেটা হচ্ছে কেন জানি আমাকে জেন্ডারের জন্য এইসব ক্যালকুলেট করে দিছে, বাট জেন্ডার কিন্তু অ্যাকচুয়ালি ক্যারেক্টার ভেরিয়েবল। তো আমরা এগুলো হচ্ছে ইগনোর করে যাবো, যেগুলো ক্যারেক্টার আমরা অবশ্যই ইগনোর করে যাবো, এগুলো তো আসলে প্রয়োজন নাই, তাই না? আমাদের জানার দরকার হচ্ছে নিউমেরিক গুলোর জন্য, তো আমরা নিউমেরিক গুলোই দেখবো। এখন আরেকটা হচ্ছে টেবিল 1 প্যাকেজ। এখন টেবিল 1 প্যাকেজটা আমি রান দিচ্ছি। টেবিল 1 প্যাকেজ দুই ধরনের, একটা হচ্ছে টেবিল 1, ওয়ানটা লেখা আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে টেবিল 1 নাম্বার লেখা। So দুইটার ফাংশনালিটি দুই রকম, তো এটা কিন্তু সেম না। সো টেবিল 1-এর ভিতরে একটা ফাংশন আছে ক্রিয়েট টেবিল 1। এখন আপনারা যারা রিসার্চ করেন বা অলরেডি দু একটা রিসার্চে কাজ করছেন, তারা খেয়াল মানে জানেন যে রিসার্চের ক্ষেত্রে প্রথমে, বিশেষ করে বায়োলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে বা হেলথ সায়েন্সের রিসার্চের ক্ষেত্রে, একটা টেবিল প্রথমে জেনারেট করতে হয়, যেটাকে আমরা টেবিল 1 বলে থাকি। টেবিল 1-এ থাকে হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অফ দ্য পেশেন্টস কিংবা রেসপন্ডেন্টস, তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস কিরকম, তাদের ডেমোগ্রাফিক ফিচারগুলো কি, সেটি নিয়ে একটা টেবিল প্রথমে দিতে হয়, যেটাকে টেবিল 1 বলা হয়। তো সেই ধরনের ক্ষেত্রে এই ক্রিয়েট টেবিল 1 ফাংশনটা আমরা ইউজ করতে পারি। কারণ এখানে কি হচ্ছে, এটার ভিতরে আমি জাস্ট সরাসরি ডেটা ফ্রেমটা পাস করে দিলাম, এবং এই ফাংশনটা এই ডেটা ফ্রেমের যে ভেরিয়েবলগুলো আছে তাদের টাইপ অনুযায়ী, ধরেন ক্যারেক্টার থাকলে কিছু একটা করবে, নিউমেরিক থাকলে কিছু একটা করবে, করে আমাকে একটা টেবিল জেনারেট করে এখানে দিয়ে দিবে। সো আমি এটা রান দিই। আচ্ছা সরি, এটা এখানে দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের টেবিল 1টা।
তো ওভারঅল মানে টোটাল কতগুলো, আমি এখানে কোনো গ্রুপিং ইউজ করিনি, সেজন্য হচ্ছে আমাকে ওভারঅল ইনফরমেশনগুলো দিচ্ছে। সো জেন্ডার দেখা যাচ্ছে মেলের পার্সেন্টেজ এরকম দেখাচ্ছে, সো এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার হওয়া উচিত ছিল। এইজের এভারেজ কত দিচ্ছে, ক্লাস অনুযায়ী দিচ্ছে। সো ফ্রেশম্যানে কতজন মানুষ আছে, সিনিয়রে কতজন, এভাবে হচ্ছে অন্যান্য ইনফরমেশনগুলো দিচ্ছে। এখন যদি আমি আরেকটু ডিটেলস দেখতে চাই, সেক্ষেত্রে আমি ক্রিয়েট টেবিল ওয়ানের যে আউটপুটটা আছে সেটাকে সামারির ভিতর পাস করতে পারি। তো সামারির ভিতর পাস করে দিলে আমরা আরো ডিটেলসে দেখতে পারি অনেক কিছু, যে ভেরিয়েবল গুলোতে কত পার্সেন্ট মিসিং আছে। সেখানে সামারি অফ ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস এইভাবে দেখাচ্ছে, ফিমেল এতজন, পার্সেন্ট এত, ফ্রেশম্যান এতজন, পার্সেন্ট এত। সিমিলারলি অন্য যে নিউমেরিক ভেরিয়েবল ছিল তাদের সব ইনফরমেশনগুলো আমাদেরকে দিচ্ছে। So এখান থেকে হচ্ছে আমরা ইনফরমেশনগুলো নিয়ে আমাদের রিসার্চের জন্য, লেটস সে, সেটার জন্য হচ্ছে আমরা টেবিল ওয়ানটা জেনারেট করতে পারি। আর আমি যদি গ্রুপিং করতে চাই, ধরেন আমাদের দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে যাদেরকে আমরা প্লাসিবো এফেক্ট ইউজ করছি, আরেকটা হচ্ছে যাদেরকে আমরা আসলেই সেই ট্রিটমেন্টটা দিছি। তো ওই ক্ষেত্রে হচ্ছে দুইটা গ্রুপের জন্য দুই রকম আমাদের মেজার হয়তো শো করার প্রয়োজন। তো আমি এখানে ধরলাম যে জেন্ডারটাকে আমি গ্রুপিং করে নিচ্ছি, এবং সেই অনুযায়ী আমার টেবিলটা জেনারেট হবে। তো আমি এটা রান দিলাম, দেখেন ফিমেলের জন্য একটা কলাম ক্রিয়েট হয়েছে, মেইলের জন্য একটা কলাম ক্রিয়েট হয়েছে, সাথে কিছু পি ভ্যালু হয়েছে, টেস্ট করছে, সেই টেস্ট করে আমাদেরকে একটা কিছু দিচ্ছে। সেগুলো আমরা সামনে দেখবো, বাট আমাদের মেইন যে গোল সেটা হচ্ছে একটা টেবিল জেনারেট করা। তো টেবিলটা জেনারেট হয়ে গেছে। তো এখানেও আমরা একদম সিমিলার টাইপের জিনিসপত্রই পাবো। প্রথমটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, পরেরটা হচ্ছে পার্সেন্টেজ, আর নিউমেরিক গুলো কোথায়, যেমন এই যে নিউমেরিক গুলো, এটার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো দেখেন প্রথমটা কি ছিল, ফিমেল। সো ফিমেল ক্যাটাগরিতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 236.98, আর মেল ক্যাটাগরিতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 226.45, অলমোস্ট কাছাকাছি। তার মানে আমি চিন্তা করতে পারি যে এই দুইটা গ্রুপের মধ্যে কোনো কিছুর কম্পারিজন যদি আমি করতে চাই, আমি, একটা এজাম্পশন ছিল যে ভেরিয়েন্স সমান হইতে পারে, আমি এজিউম করে নিতে পারি যে এই দুইটা গ্রুপের ভেরিয়েন্স সমান। সো আমি এখন এই যে এভারেজ, এটা আসলে ডিফারেন্ট কিনা সেটা আমি এখন চেক করতে পারি। তো এভাবে হচ্ছে একটা স্কিম বা ওভারভিউ আমরা পেতে পারি টেবিল ওয়ান এই ফাংশনটা দিয়ে। আরেকটা হচ্ছে টেবিল নাম্বার যেটা ওয়ান, ওই প্যাকেজটা, এটা খুবই পাওয়ারফুল। কিভাবে পাওয়ারফুল আমি যদি দু একটা টেবিল দেখাই তাহলে বুঝবেন। এটা রান দিলাম, এটা রান দিলে হচ্ছে আমাদের প্যাকেজটা অ্যাটাচ হয়ে যাবে। দেন টেবিল ওয়ানের মানে রান দেওয়ার স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট আদার দেন মানে ক্রিয়েট টেবিল ওয়ান যেটা। প্রথমে হচ্ছে টেবিল ওয়ান লিখবেন, দেন টিল্ডা দিয়ে ডট। সো ডটের মিনিং হচ্ছে এই যে স্টুডেন্ট ডেটা ফ্রেমটা, এই স্টুডেন্ট ডেটা ফ্রেমের সবগুলো ভেরিয়েবলের সামারি। সো ডট দেওয়া মানে হচ্ছে সবগুলা সামারি। তো এটা রান দিলে এইখানে ভিউয়ারে একটা টেবিল জেনারেট করে দেবে, এবং সেটা খুবই মানে হেল্পফুল, আমি এটা ইউজ করি প্রায়ই। যেমন এখানে জেন্ডার অনুযায়ী, জেন্ডারের ফিমেল কতজন এবং কত পার্সেন্ট, এইজের এভারেজ কত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, এইটা হচ্ছে এভারেজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা হচ্ছে মিডিয়ান, এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এভাবে হচ্ছে অন্যান্য সব ইনফরমেশন এখানে আছে। এবং এটার ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে যে আমার তো আসলে সব ধরনের ইনফরমেশন শো করার প্রয়োজন হয় না, আমার এই এই স্পেসিফিক কিছু জিনিসই সবসময় শো করতে হয়, ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ, মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই বিষয়গুলো। তো সেই জন্য দেখা যায় যে এই টেবিল ওয়ানটাই সাফিসিয়েন্ট। আমাদের যদি কোনো কিছু এক্সট্রা প্রয়োজন হয় সেটাও পসিবল, এখানে বিষয়গুলো চেঞ্জ করা পসিবল, ফরম্যাট চেঞ্জ করা পসিবল। যেমন আমার যদি সব ভেরিয়েবল প্রয়োজন না হয়, কারণ আমি এখানে কি করলাম, এখানে ডট দিয়ে দিলাম এবং ডেটা ফ্রেম দিয়ে দিলাম, আমাকে সবগুলো ভেরিয়েবলের সামারি দিয়ে দিছে। কারণ আমার আসলে সব প্রয়োজন না, লেটস সে আমার জেন্ডার প্রয়োজন, এইজ প্রয়োজন, তারপর এগুলো প্রয়োজন। সো আমি যদি এটা রান দেই, আমি জাস্ট এই জিনিসগুলার, এখানে দেখেন প্লাস দিয়ে দিয়ে আলাদা করা, ঠিক আছে, প্লাস প্লাস প্লাস, তো প্লাস দিয়ে আলাদা করা। সো প্রথম আর্গুমেন্টে আমরা একটা ফর্মুলা পাস করি, এটাকে ফর্মুলা বলা হয় আর প্রোগ্রামিং এ।
প্রথমে টিল্ডা থাকে, তারপরে হচ্ছে কতগুলো প্লাস করা থাকে, এবং টিল্ডার আগেও কিছু থাকতে পারে। তো এটাকে আসলে ফর্মুলা ফরম্যাট বলা হয়, ঠিক আছে? এবং আপনারা এটা খেয়াল করবেন ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে গেলে দেখবেন যে এখানে লেখা আছে প্রথম আর্গুমেন্ট হচ্ছে an object typically a formula or a list of data frames. সো আমরা এখানে ফর্মুলা পাস করছি। সো ভিউয়ারে আবার যাই, সেখানে দেখবো যে এক্স্যাক্টলি সেই কলামগুলোর সামারি আমরা এখানে পাচ্ছি, ওভারভিউ আমরা পাচ্ছি। এখন আমি যদি কোনো কিছু দ্বারা গ্রুপিং করতে চাই, সেক্ষেত্রে ফর্মুলাটা মডিফাই করতে হবে। যে আমি চাচ্ছি ধরেন জেন্ডার অনুযায়ী এখানে একটা জেন্ডারের কলাম থাকবে, এখানে একটা জেন্ডারের কলাম থাকবে। সেক্ষেত্রে আমি ফর্মুলাটার মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসব। আমি সবকিছু ঠিকঠাক রেখে সবার লাস্টে যার দ্বারা গ্রুপিং করতে চাচ্ছি তাকে দিব, এবং এটা সামনে একটা এরকম সোজা একটা দাগ দিব। এটা হচ্ছে কোথায় আছে আমাদের কিবোর্ডের সবার ডান দিকে উপরে ব্যাক স্পেসের নিচে থাকার কথা। সো এটা ইউজ করবেন এবং এটা রান দিয়ে দিবেন, তখন হচ্ছে এরকম একটা টেবিল আপনারা পাবেন। সেখানে দেখা যাচ্ছে ফিমেল কতজন, 55 জন, মেল 56 জন, ওভারঅল হচ্ছে 55 + 56 = 111। এবং প্রত্যেকটা গ্রুপের এই যে স্ট্রাকচার কিরকম, মানে ওভারভিউ কিরকম, ক্লাস ওভারভিউ কিরকম, পার্সেন্টেজ কিরকম, এই সব ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা। এখন পি ভ্যালুর একটা বিষয় ছিল যে আমরা চাইলে এখানে টেস্ট করতে পারি যে ফিমেল এবং মেলের মধ্যে এইজের কোনো ডিফারেন্স আছে কিনা। তো এখন আমি কোডটা দিয়ে দিলাম, বাট এটা হয়তো নাও বুঝতে পারেন। বাট স্টেটিস্টিক মানে হাইপোথিসিস টেস্টের সময় এই টেবিলগুলো আমাদের হেল্পফুল হইতে পারে, রিপোর্টিং এর ক্ষেত্রে হেল্পফুল হইতে পারে। সো এই টেবিল ওয়ানের ভিতরে আমরা এরকম একটা আচ্ছা, টেবিল ওয়ানের ভিতরে আমরা তো এখন পর্যন্ত এইটুকু দেখছি, রাইট? এখন আরেকটা আর্গুমেন্ট আছে যে ওভারঅল, এই যে ওভারঅল কলামটা এটা থাকবে নাকি থাকবে না। আমি যদি এইটা একটু ডুপ্লিকেট করে নিচে নামাই, দেন কমা দিয়ে লিখি এন্টার, ওভারঅল ইকুয়াল টু ফলস, তাহলে আমাদের এই কলামটা চলে যাবে। আমি এটা রান দিচ্ছি, কলামটা চলে গেল। তো এখন ধরেন আমি চাচ্ছি এখানে একটা পি ভ্যালুর কলাম থাকবে, যে কলামটা আমাকে বলবে যে এইদের মধ্যে কি ডিফারেন্স আছে কিনা, ক্লাসের সাথে এই জেন্ডারের কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, ওয়েলথে ওয়েলথের মধ্যে মেল এবং ফিমেলের কোনো ডিফারেন্স আছে কিনা, এই ইনফরমেশনগুলো ধরেন আমি একটা কলামে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা একটা পি ভ্যালুর ফাংশন ক্রিয়েট করতে পারি, যে ধরেন নিউমেরিকের ক্ষেত্রে একটা টেস্ট করবে, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে একটা টেস্ট করবে। সো আমি জাস্ট বলে যাচ্ছি, এগুলো হয়তো এখন বুঝবেন, আমি প্রথমে বলে রাখি। তো এটা না বুঝলে ভয় পাওয়ার কিছু না, এই জিনিসগুলো সামনে ক্লিয়ার হবে। তো সেই জন্য হচ্ছে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, পি ভ্যালুর ফাংশন। সেই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সেই কোড। আমি এটা আপাতত মিনিমাইজ করে রাখি, এখানে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যায়, ঠিক আছে? এবং আমি এই সবটা সিলেক্ট করে জাস্ট এই ফাংশনটা লোড দিই, এবং এই ফাংশনটা আমাদেরকে আর আর ম্যানুয়ালি কোনো ইউজ করতে হবে না। এই ফাংশনটাকে আমরা এখানে এক্সট্রা ডট কলাম নামে একটা আর্গুমেন্টের মধ্যে পাস করে দেবো একটা লিস্ট হিসেবে, ঠিক আছে? সো এই যে টেবিল ওয়ানটা আমি ক্রিয়েট করতেছি, এখানে আমার একটা এক্সট্রা কলাম ক্রিয়েট হবে পি ভ্যালুর জন্য। পি ভ্যালু হয়তো অনেকেই নাম শুনে থাকবেন। পি ভ্যালুটা ইউজ করা হয় জাস্ট মানে এজ এ ম্যাগনিটিউড, একটা ভ্যালু, যেটা দ্বারা আমরা বুঝি যে আমাদের যে ডিফারেন্সটা সেটা সিগনিফিকেন্ট কিনা, আমরা যে হাইপোথিসিসটা টেস্ট করতে চাচ্ছি সেটা আসলে সত্য না মিথ্যা, এইটাই। তো এটা যদি রান দেই, তাহলে হচ্ছে পাশে দেখবেন একটা পি ভ্যালুর কলাম চলে আসছে। সে আমাকে বলতেছে যে এই ভ্যালুটার দ্বারা আমরা বুঝতে পারবো যে এই দুইটা গ্রুপের মধ্যে বয়সের কোনো ডিফারেন্স আছে কিনা। এটা দ্বারা বুঝতে পারবো এই দুইটা গ্রুপের সাথে এই ক্লাসগুলোর কোনো ধরনের অ্যাসোসিয়েশন আছে কিনা। এটা দ্বারা বুঝতে পারবো এই দুইটা গ্রুপের মধ্যে কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা এভারেজ স্যালারির মধ্যে। সো এটা আমরা সামনে দেখবো। তো আজকে জাস্ট আমি একটা ট্রেলারের মতো দিলাম ধরে নিতে পারেন। আর এটা সম্পর্কে ডিটেলস আপনারা এই লিঙ্কে পেয়ে যাবেন, এবং সামনেও আবার এগুলো নিয়ে কথা বলবো আমি। সো টেনশনের কিছু নাই। আরেকটা প্যাকেজ হচ্ছে জিটি মডেলস, জিটি সামারি। সো জিটি সামারির কাজটা অনেকটা উপরে যে দেখে আসছি সেগুলোর মতোই, বাট একটু ডিফারেন্ট। আমি এটা রান দিচ্ছি, দেন এটা রান দিচ্ছি, দেখেন সে অ্যাকচুয়ালি কি করলো। অলমোস্ট সিমিলার, আসলে বলতে গেলে কোনো পার্থক্যই নেই।
পার্থক্য তৈরি হয়ে যায় পি ভ্যালু টেবিল উইথের মধ্যে। তো এখানে যদি দেখেন আমি এখানে সেম আগের মতো একটা টেবিল পাচ্ছি যেখানে পার্সেন্টেজ আসতেছে। এখন আমি যদি গ্রুপ করতে চাই কোনো কিছু দ্বারা, সেক্ষেত্রে টেবিল সামারির ভেতরে বাই আর্গুমেন্ট ইউজ করতে হবে। তাই এটা রান দিলাম। সো জেন্ডার ওয়াইজ আমার ফ্রিকোয়েন্সি সবকিছু হয়ে গেল। ভেতরে আরো অনেক কিছু কাস্টমাইজ করার সুযোগ আছে এই জায়গায়, যেটা আগে ছিল না। যেমন আমি টেবিল সামারির ভিতরে মাত্র কি করলাম, বাই এর ভেতরে আমি গ্রুপটা দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে স্ট্যাটিস্টিক গুলা চেঞ্জ করতে, যে না আমি আসলে মিন চাই না, আমি এখানে চাই হচ্ছে মিডিয়ান। এই জায়গাতে মিন দিছে আমাকে, ঠিক আছে, বাট আমি চাচ্ছি মিডিয়ান। সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে স্ট্যাটিস্টিকের ভেতরে কিছু লিস্ট পাস করতে পারি। প্রথম লিস্টটা হচ্ছে অল কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমি কি করব, আর দ্বিতীয় দ্বিতীয় ইনফরমেশনটা হচ্ছে আমি অল ক্যাটাগরিক্যালের ক্ষেত্রে কি করব। এখন এটা হচ্ছে আমাদেরকে মুখস্থ করতে হবে না, এটা আমাদের ডকুমেন্টেশনেই আছে। আমি যদি টেবিল সামারি ডকুমেন্টেশনে যাই, সেখানে হচ্ছে এই বিষয়গুলো আছে। তো সেখান থেকেই আমি নিছি, ঠিক আছে। তো আমি হাওয়ার ভরে করি নাই, এবং আমি ভুলে যাব স্বাভাবিকভাবে, এটা কারোরই মনে থাকবে না। এটা হচ্ছে সবাই প্রিভিয়াস কোড দেখে দেখেই লিখে। সো আমি অল কন্টিনিউস থাকতে ধরলাম মিনের বদলে মিডিয়ান, আমি মিডিয়ান লিখলাম। এখন যদি আমি রান দেই, রান হইলো। এখন এখানে 21 যে ভ্যালুটা দেখাচ্ছে, এটা আসলে মিন না, এটা মিডিয়ান। আমি আবার মিনে যদি শিফট করতে চাই, সেক্ষেত্রে মিন লিখবো। সে আমাকে আবার এখন মিন ভ্যালুটা দিবে। এইভাবেই আসলে এটার কাস্টমাইজেশনের সুযোগটা বেশি। আরেকটা হচ্ছে যে আমি এখানে ডেসিমালের নাম্বার চেঞ্জ করতে পারবো। এখানে 2 ডেসিমালের বদলে আমি 3 ডেসিমাল রিপিট করতে পারবো। তো ডিজিটস এর জায়গাটায় ডিজিটস ইকুয়াল টু অল কন্টিনিউয়াস হলে আমি কি করব, সেটা আমি এখানে চেঞ্জ করতে পারি। 3 দিলাম মনে করেন, তো এখানে একটা এক্সট্রা ডেসিমাল চলে আসলো। এইটারও ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন, আমি মেইনলি এখান থেকেই করছিলাম যতটুকু মনে পড়ে। আর হচ্ছে জি মডেলস। তো এইটা তেমন কিছু না, উপরে যে আমরা ক্রস টেবিল দেখে আসছি, সেম জিনিস, বাট একটু মানে স্টার্টার ওয়েতে। আপনাদের কেউ কেউ যদি স্টার্টার ব্যবহার করে থাকেন, স্টার্টাতে টেবিলগুলো এইভাবে আসে। তো ওখানে হচ্ছে আমি যখন ক্রস টেপ করি, সেখানে আমাদেরকে ফ্রিকোয়েন্সি দেয়, সাথে হচ্ছে প্রথমটা কাই স্কোয়ারের কন্ট্রিবিউশন কিরকম, তারপরে হচ্ছে রো টোটাল কিরকম, রো ওয়াইজ পার্সেন্টেজ কিরকম, তারপর কলাম ওয়াইজ পার্সেন্টেজ কিরকম, 291। সো এইগুলা হচ্ছে এইটা প্লাস এইটা প্লাস এইটা ইকুয়াল টু হচ্ছে 100%। আর প্রথমটা সেকেন্ড যেটা, এটা হচ্ছে এইটা প্লাস এইটা ইকুয়াল টু 100%। এইভাবে আর কি জিনিসগুলো আসছে এখন। মানে খুবই ভালোভাবে স্ক্রুটিনি করার ইচ্ছা না থাকলে এই ধরনের টেবিল আসলে আমাদের প্রয়োজন হয় না, বাট জানা থাকা ভালো যে এটা আসলে করা পসিবল। ক্রস টেবিল দিয়ে এই কাজটা করা হয়, আপনাদের জীবনটা সহজ করে দিবে। এখন আমরা সেরকম একটা প্যাকেজ দেখবো, সেটা হচ্ছে ন্যানিয়ার। ন্যানিয়ারের কাজ হচ্ছে মিসিং ভ্যালু ইন্সপেকশন। এটা যে কত ইউজফুল এটা বলার বাইরে। তো আমি ন্যানিয়ারটা ফার্স্ট লোড দেই, লোড দিয়ে নিলাম। এখন মনে করেন আমার কাছে একটা ডেটা আছে এয়ার কোয়ালিটি ডেটাটা যদি আমি রান দিই, তো সেখানে দেখবেন অনেকগুলো ইনফরমেশন আছে। একটা হচ্ছে ওজোন, এটা একটা ভেরিয়েবল। তো ওজোন লেভেল কিরকম সেটার অনেকগুলো মিসিং দেখা যাচ্ছে, যে হয়তো সেই দিনে যে মেজারমেন্ট নেওয়া হয়েছে সেখানে কোনো কারণে এইটার ইনফরমেশনটা পাওয়া যায় নাই, বা সোলার রেডিয়েশনের ইনফরমেশনটা পাওয়া যায় নাই। যে কোনো কারণে এরকম হইতে পারে, টেকনিক্যাল ডিফল্ট বা যে কোনো কিছু হইতে পারে। তো আমি যদি অ্যানালাইসিস করতে বসি, আমার মিসিং ভ্যালু যত কম থাকে তত ভালো। তো সেই জিনিসটা কিভাবে চেক করা পসিবল, একটা তো আমরা অলরেডি জানি, যে আমরা ইজ ডট এন এ, তারপর ধরেন এয়ার কোয়ালিটি $, ওজোন, ওইখানে রান দিলে আমরা এরকম ট্রু ফলস অনেকগুলো পাই। তো এখানে যেসব জায়গায় ট্রু, সেই অবজারভেশন গুলো হচ্ছে মিসিং। তার মানে এখানে দেখেন 1 2 3 4 5, 5 নাম্বার অবজারভেশনটা মিসিং। আমি যদি ডেটাতে যাই, সেখানে দেখবো 1 2 3 4 5 নাম্বারটা মিসিং। সেইভাবে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি। আর একটু যদি কাটছাট করি, তাহলে দেখবো হুইচ, কোনটা মিসিং। কি হলো,
কোনটা মিসিং হচ্ছে যে পঞ্চমটা মিসিং, দশমটা মিসিং, এভাবে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। আরো পাইতে পারি যে তাহলে আসলে টোটাল কত পার্সেন্ট মিসিং। সেক্ষেত্রে আমি সাম করতে পারি ডিভাইডেড বাই লেন্থ অফ, লেন্থ না, এন রো অফ এয়ার কোয়ালিটি। তো আমার 24% হচ্ছে এই কলামটাতে মিসিং, তাই না? তো সাম করে কিভাবে হইলো, কারণ ইজ ডট এন এর ভিতরে ট্রু ছিল। তো ট্রু মানে আসলে কি, ওয়ান। হ্যাঁ, ফলস মানে হচ্ছে জিরো। আমি এখানে যদি সাম করি তাহলে আমরা আসলে টোটাল কত সেই ইনফরমেশনটা পাবো, টোটাল ট্রু কতগুলো আছে। সেই জন্য আমি সাম করলাম, সাম করলে পাই হচ্ছে 37, এবং আমাদের নাম্বার অফ রো হচ্ছে ডাটা সেটে 153। সো ওইটার সাথে, ওইটা থেকে এটা ডিভাইড করে দিলে আমরা অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা পাই 24। এইভাবে এত কষ্ট করে কি আমরা মিসিং ভ্যালুর প্রপোর্শন কতটুকু সেটা দেখবো? নেভার। আমরা ইউজ করব নেনিয়ার প্যাকেজের ফাংশন গুলাকে। তো নেনিয়ার প্যাকেজে কি কি ফাংশন আছে একটু দেখি। এন এ এন আই এ আর। তো নেনিয়ার প্যাকেজে এইরকম অনেকগুলো ফাংশন আছে, এবং এদের মধ্যে সবচেয়ে বেশি ইউজফুল হচ্ছে এই যে জিজি মিস এফসিটি, জিজি মিস ভ্যার, জিজি মিস কিউমুলেটিভ সাম। ইভেন এখানে ইম্পিউট করার ফাংশনও আছে, যে আমি ধরেন ইম্পিউট করতে চাচ্ছি সবগুলোকে, মিন দ্বারা ইম্পিউট করবো বা মিডিয়ান দ্বারা করবো কিনা, এরকম বিভিন্ন জিনিস আছে, সেইগুলো ফাংশনগুলো এখানে আছে। তো এখন আমরা একটু এক্সাম্পল দেখি একটা। এটা হচ্ছে মিস ভ্যার সামারি। এই প্যাকেজ, এই ফাংশনটা দিয়ে আমরা মিসিং ভ্যালুর সামারি দেখতে পারি। তো ওজন কলামটাতে 37টা মিসিং, তো যেটা হচ্ছে এখানে আমরা পাইলাম 37টা, এবং এই পার্সেন্টেজ হচ্ছে 24.2%, যেটা হচ্ছে আমরা এখানে পাইছিলাম। সিমিলারলি সোলার ডট আর ভেরিয়েবলটাতে 7টা মিসিং, যেটার পরিমাণ হচ্ছে 4.58%। সো ডেটাতে যদি ইউজুয়ালি দেখা যায় যে কোনো কলামে যদি 30% বা তার চেয়ে বেশি মিসিং থাকে, সেক্ষেত্রে আমাদের ডেটাটা সাংঘাতিক রকমের সমস্যার মধ্যে আছে, বুঝতে হবে। সো আরেকটা হচ্ছে জিজি মিস ভ্যার ফাংশন। এটা দিয়ে আমরা ভিজুয়ালাইজ করতে পারি যে আসলে ঠিক আছে কতগুলা মিসিং। ওজন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি, 35-এর চেয়ে বেশি। সোলার আর এ 10-এর চেয়ে কম সংখ্যক মিসিং। এইভাবে ভিজুয়ালাইজ করা যাচ্ছে। এবং আপনারা যদি আরো এক্সট্রা জানতে চান, সেক্ষেত্রে এই লিঙ্কটা ইউজ করতে পারেন। এখানে গেলে আপনারা পাবেন হচ্ছে লিনিয়ারের ভিজুয়ালাইজেশন। আচ্ছা, এটা কি সরে গেছে? লিনিয়ার প্যাকেজ আর এটার অনেক ভিজুয়ালাইজেশন অলরেডি অ্যাভেলেবেল। যেমন এই যে একটা ভিজুয়ালাইজেশন, এটা, হ্যাঁ এক্স্যাক্টলি সেম ডাটা ইউজ করছে, এয়ার কোয়ালিটি চার্ট দিয়ে দেখাচ্ছে যে ওজোনের 24% মিসিং। এবং আচ্ছা, আমি এটা রান দিয়ে দেখাই। ক্রিসমিস। সো এই যে এখানে দেখা যাচ্ছে কালো কালো দাগগুলো, কালো কালো দাগগুলো মিন করতেছে যে আমাদের ডেটাতে যে মিসিংনেস, এটা কি র্যান্ডমলি মিসিং নাকি কোনো সিস্টেমেটিক কারণে মিসিং হয়ে গেছে। যে র্যান্ডমলি মিসিং মানে কি, যে হুটহাট একটা দুইটা হয়তো নাই, যে এখানে কিছু নাই, এখানে কিছু নাই থাকতে পারে, এখানে কিছু নাই থাকতে পারে। কিন্তু ওজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো এক সারিতে নাই। তার মানে এখানে কিছু একটা সমস্যা থাকতে পারে। তার মানে এই ডেটাটা হয়তো র্যান্ডমলি মিসিং না। যাক, সেটা হচ্ছে ডোমেনের উপর নির্ভর করে, কোন ডোমেনের কাজ করতেছি আমরা, সেখানে ডাটা কিভাবে মিসিং হইতে পারে সেটা সম্পর্কে শুধুমাত্র তারাই জানে, যারা ওই ডোমেইন এক্সপার্ট। তো এখান থেকে আমরা দেখতেছি যে প্রথম দিকে, আহ প্রথম হাফের মধ্যে বেশ ভালো পরিমাণে মিসিং। তারপরে মিসিং এর সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যত টাইম যাচ্ছে তত হয়তো টেকনোলজিটা ইমপ্রুভ করতেছে, যে কারণে মিসিংনেস এর পরিমাণও কম। এখানে হয়তো কোনো কারণে মিসিং ছিল, যেটা হয়তো তারা ভালো বলতে পারবে যে সেই দিনগুলোতে আসলে এত মিসিং কেন হইলো, মেশিনটা নষ্ট হয়ে গেছিল, ঠিক করতে দেরি হয়েছে, এরকম ব্যাপার স্যাপার। তো এই তো। তো আজকে এই পর্যন্তই ছিল, এখন কোয়েশ্চেন্স।